আব্বু আমি বিয়ে করলে নদী ম্যামকে বিয়ে করব। আর যদি না বিয়ে দেন তাহলে আমি কোনোদিনও বিয়ে করব না। এই ছেলে এসব কি বলছো? তুমি জানো আমার বয়স কত? আমি তোমার বাবা মায়ের বিয়ে খেয়েছি, তোকে হতে দেখেছি, কোলে নিয়ে থাকছি। তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমার দাদিমার বয়সের হইলেও সমস্যা নাই। আমি আপনাকে বিয়ে করব, এটাই শেষ কথা। শফিক সাহেব, আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। আয়ান, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা তোমার জন্য তুলি মামুনিকে দেখেছি। ড্যাড, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি বলছি না আমার ওনাকে পছন্দ হয়েছে। এইসব ছোট মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট আসে না। আমি বিয়ে করলে নদী ম্যামকে বিয়ে করব। আয়নের কথা শুনে নদী রেখে সোফা থেকে উঠে বলে, এটা কি মজা করার জায়গা নাকি? আমার ভাতিজিকে দেখতে এসে আমাকে বিয়ে করতে চাও? তোমার বয়স কত, হ্যাঁ? আর তুমি জানো আমি তোমার ফুপির বান্ধবী, আমিও তোমার ফুপি হই। রক্তের কেউ না, সো আমি আপনাকে বিয়ে করব, এটাই ফাইনাল কথা। ওনার সাথে যদি বিয়ে না দাও তাহলে আমি আবার উধাও হয়ে যাব। বাবু, এইসব কি বলছিস বাবু? বোঝার চেষ্টা কর। নদী তো 10 বছরের বড়, তোর সাথে ওর কিভাবে মিলে বল? ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না আম্মু। দেখো, তোমাদের কাছে দুইটা অপশন। এক, আমাকে ওনার সাথে বিয়ে দিবে, আর দুই, যদি বিয়ে না দাও তাহলে আমাকে হারাতে হবে। আয়নের কথাই আয়নের আম্মু বলে ওঠে, ওগো শুনছো, আমি আমার সন্তানকে আর হারাতে চাই না। ওই যদি নদীকে বিয়ে করে সুখে থাকে তাহলে আমাদের কি সমস্যা বলো? ভাবি এসব কি বলছেন? আমি ওকে কিভাবে বিয়ে করব? আমি কখনোই বিয়ে করব না। আমি সারা জীবন এইভাবে থাকতে চাই। হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করা সম্ভব না। নদী তো বিয়ে করতে রাজি না। আমি কিছু জানি না। আমি ওনাকে বিয়ে করব মানে ওনাকে বিয়ে করব। না হইলে আমি ওনার মতো বিয়ে না করে থাকব। আর বিয়ে করলে আজ এখনই করব। আমার অনুষ্ঠানের দরকার নাই। আয়ান, এটা বেশি হয়ে যাচ্ছে না? ওনাকে আমি আন্টি বলে এসেছি, তাকে হুট করে ছোট ভাইয়ের বউ হিসেবে কিভাবে দেখবো? উনি কি তোমার রক্তের ফুপি হয় নাকি? উনি তো বিজনেস পার্টনার জাস্ট। এর থেকে তো কোনো কাছে কেউ না। আর আমি তো ওনার উপরে ক্রাশকে বিয়ে নিয়ে আসতে বলছি। ভাইয়ার বিয়ের ভিতরে উনি লাল একটা শাড়ি পরে এসেছিল, আর যা লাগছিল না, আমার রাতে ঘুম হারাম করে দিয়েছে। নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে আয়নের গালে থাপ্পড় মেরে দিল। আয়নের আম্মু রেগে বলে ওঠে, নদী, তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে থাপ্পড় দেওয়ার? ভাবি, আপনি কি চোখে দেখছেন না আপনার ছেলে আমাকে নিয়ে কি বলছে? আপনি এত ছেলের কথায় ওঠেন আর বসেন কেন? ছেলে অন্যায় করলেও আপনার চোখে পড়ে না? চুপ করো। আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, এটাই তোমার জন্য সৌভাগ্য। সো ফানি। আপনার ছেলেকে কে বিয়ে করবে? আমার ভাতিজাকে ছোট করে আমাকে বিয়ে করবে? ভাবলো কিভাবে? আম্মু, তুমি কি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে অনুমতি দিবে? যদি দাও বাকিটা আমি দেখে নিব। কি করবি? তুমি হ্যাঁ বললে আমি ওনাকে বিয়ে করব। আয়ান, একটু ভেবে দেখ বাপ, এইটা ঠিক হবে না। ওই তোর অনেক বড়। ধুর, এক কথা বারবার, যাও, বিয়ে করব না। আয়ন চলে যেতে নিলে তখন নদীর আব্বু বলে ওঠে, আয়ান, তুমি কি আমার মেয়েকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি, বাট আপনার মেয়ে আমাকে পছন্দ করছে না। আমি নিজেই তোমার সাথে ওর বিয়ে দিব। সত্যি আঙ্কেল? শফিক, তুমি কি বলো? আব্বু কি বলেন এইসব? আগ্রহ জায়গায় বিয়ে দেওয়া ভালো। অনেক করেছো আমাদের জন্য, এখন নিজের চিন্তা করো। আব্বু মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করব? আয়ন নদীর সামনে দাঁড়িয়ে হাইট মেপে বলে, আপনি তো আমার কাঁধেরও নিচে পড়ে আছে। আপনার হাঁটুর সমান কই হইলাম? আয়নের কথা শুনে আয়নের আব্বু নদী বাদে সবাই হেসে দিল। নদী রেগে বলে ওঠে, ফাজলামি করো? মোটেও না আব্বু, আপনি অনুমতি দিলে বিয়ে করে ফেলবো। আয়ান, লিমিটের বাইরে যাও না। ওকে, বুঝেছি। আমি না থাকলে কারো কিছু যায় আসে না। ওকে, গুড বাই আম্মু, ভালো থেকো, আমাকে পারলে ক্ষমা করে দিও। আয়ন চলে যেতে নিলে আয়নের আম্মু আয়নের আব্বুকে বুঝাতে লাগলো। আয়নের আম্মু নদীকে বুঝাতে লাগলো। আয়নের আব্বু বলে ওঠে, নদী, আয়ানকে বিয়ে করে নাও। ওর ওকে সব সময় চাপে থাকবে, তাহলে ওই তোমার থেকে দূরে সরে যাবে। বিয়েটাই করো, পরে ডিভোর্স দিও। এসব কি বলছো? এটা কিভাবে হয়? নদীকে ওর আব্বু ব্ল্যাকমেল করলে নদী রাজি হয়ে যায়। এদিকে আয়ন চলে গেলে গেটের বাইরে পা দিবে, তখন রাফি দৌড়ে এসে আয়নকে ধরে বলে, আয়ান, ভিতরে যা, সবাই রাজি হয়েছে। আমি কাজীকে ডেকে নিয়ে আসছি।
সত্যি? হ্যাঁ। ওকে, বাট আমি কাজই নিয়ে যাব। আয়ন রাফির সাথে যেতে লাগলো। দুজন কাজীকে নিয়ে বাসায় চলে আসলো। আয়ন নদীর পাশে বসলো, দুজনে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিদায় করিয়ে দিল। আয়ন খুশি হয়ে নদীকে বলল, বউ, তোমার রাগী লুকটা জোস। তুমি এত সুন্দর কেন? যেই লুকে থাকো না কেন তোমাকে জোস লাগে। স্টুপিড ছেলে, তোর কপালে দুঃখ আছে। আমাকে বিয়ে করতে বাধ্য করছিস না, দেখ আমি তোর কি হাল করি। হাহা, ভাই বোনের সেম দিমাগ। মানে? না কিছু না। আব্বু আম্মু, আই লাভ ইউ। আমার কত বড় উপকার করছো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তুই খুশি তো আমরা খুশি। আম্মু আব্বু, বউকে বাসায় নিয়ে যাব না? না, এখানে থাকবি তুই। আর নদীকে এত ভালোবাসোস, নদী যেখানে যেখানে যাবে সেইখানে তোকেও যেতে হবে। ওকে, আমি রাজি। কতটা বেহায়া ছেলে। ওই, তোর আম্মু যে তোর ভালোর জন্য আমার সাথে বিয়ে দিল, যাতে তোকে হারাতে না হয়, আর তুই এমন বেইমান যে আম্মুকে রেখে বউয়ের সাথে থাকতে চাস। ছুটিতে আম্মুর কাছে যাব। আর এমনিতে আমার সাথে আম্মুর সাথে আমি বেশি সময় কাটাতে পারি না, অফিসে থাকি, তাই না আম্মু? আর আম্মুর সাথে সুযোগ হইলে ফোনে কথা বলবো, আগের মতো হবে। সো আপনাকে এত চিন্তা করা লাগবে না। স্টুপিড ছেলে। নদী রেখে চলে গেল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। আয়নের আব্বু আম্মু, রাফির বউ রাফি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নদীর রুমে গেলে আয়নও রুমে ঢুকে পড়ল। নদী বলে ওঠে, এই, আমার রুম থেকে বের হও। আয়ন নদীর হাত ধরে টান দিয়ে কাছে টেনে নিলে। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আয়ন নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী চোখ বড় বড় করে ফেল। আয়ন নদীর পেটে হাত বুলিয়ে দিলে নদী কেঁপে উঠল। আয়ন কিস করে সামনের দিকে তাকাতেই আয়নের রাগ হতে লাগলো। আয়ন নদীকে এক ঝটকায় সরিয়ে দিল। আয়নকে নদী থাপ্পড় মেরে বলে, এই ছেলে, এই, তোর কি লজ্জা শরম বলে কিছুই নাই? সিনিয়র মেয়ের সাথে এইসব করতে লজ্জা করে না? আয়ন মাথার চুল ঠিক করতে করতে নদীর দিকে তাকিয়ে বলে, বউয়ের কাছে লজ্জা কিসের? বউ মানে তো কাছে পাওয়া, আদর করা, ভালোবাসার জিনিস। বউকে দেখে লজ্জা পেলে বাবা কিভাবে হবে? নদী আয়নের কথা শুনে লজ্জা ঘৃণায় রাগে আয়নের মুখে সজোরে ঘুষি মেরে বলে, স্টুপিড ছেলে একটা, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। নদী কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন মুখে হাত দিয়ে ঠোঁটের কোণা থেকে রক্ত মুছতে মুছতে হাসি দিয়ে মনে মনে ভাবতে লাগলো। যত ইচ্ছে মারো, আমি তো তোমাকে ছাড়বো না মাই ডিয়ার ওয়াইফ। আয়ন দেওয়ালে টানানো ছবির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কিল ইউ। আয়ন কথাটা বলে হাসতে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হলে আয়ন নদীর দিকে তাকিয়ে থাকলে নদী অকট ফিল হতে লাগলো। নদী ড্রেসিং টেবিলের সামনে বসলে আয়ন আস্তে আস্তে নদীর গালের সাথে গাল মিলিয়ে বলল, আমাদের অনেক সুন্দর মানিয়েছে, তাই না? আউট। নদী আয়নকে ধাক্কা মেরে দিল। আয়ন নদীকে ঘুরিয়ে নিজের দিকে করে আয়ন নদীর মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। নদী সরানোর চেষ্টা করলে আয়ন নদীকে কোলে তুলে নিল। নদীকে আয়ন খাটের উপর ফেলে দিলে আয়ন ঝাঁপিয়ে পড়তে যাবে, তখন নদী আয়নের বুকে দু হাত দিয়ে ধরে থেকে বলে, ভুলে যাও না, স্ত্রীর অনুমতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করা উচিত না। আয়ন নদীর কথা শুনে মনে মনে কিছুক্ষণ ভেবে নদীর উপর থেকে উঠে বলে, স্ত্রীর বোঝা উচিত স্বামীকে এভাবে দূরে সরিয়ে দেওয়াও ঠিক না। স্বামীর মন ভাঙলে কি হয় জানেন তো? স্বামীর বিরুদ্ধে গিয়ে আমি জাহান্নামে যাব, তাও কাছে আসতে দিব না। ওকে যান, আপনার উপরে আমি মন খারাপ করব না। আপনি একদিন আমাকে ভালোবেসে কাছে টেনে নেবেন, সেদিনের অপেক্ষা থেকে গেলাম। বাট মাঝে মাঝে একটু জড়িয়ে ধরতে, কিস করতে দিলে হবে। কোনোটাই দিব না। ওকে বিয়ে করছে, কি হয়েছে? পরকিয়া করব, বউ কাছে যাইতে না দিলে? করো গা, না করছে কে? থাক গা, বউকে জোর করে ধরবো। ফালতু। নদী ফালতু বলে খাট থেকে উঠে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আয়ান শার্ট খুলে পড়ল। একটু এসির পাওয়ার বাড়িয়ে দেন না, গরম লাগছে। ওইখানে রিমোট। আয়ন রিমোট নিয়ে বাড়িয়ে দিল। আয়ন পা ঝুলিয়ে বসে থাকতে লাগলো, পিছনের দিকে হাত দিয়ে। নদীর শীত লাগলে আয়নের দিকে তাকালো। আয়নের শরীর দেখে নদী চোখ সরিয়ে নিল। নদী ল্যাপটপে তাকিয়ে থেকে বলল, আয়ান, পাওয়ার কমাও, শীত লাগছে।
আপনি চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারেন। স্টুপিড ছেলে মায়ের খাইতে চাইলে পাওয়ার কমাও। জড়িয়ে ধরলে শীত লাগবে না, আমার অনেক গরম লাগছে। পাশের রুমে যাও। ঠেকা পড়ে নাই। তুমি তো আসলে নদী পুরো কথা শেষ না করে রেগে উঠে আয়নের কাছ থেকে রিমোট নিতে যাবে। আয়ন রিমোট সরিয়ে ফেলল। নদী রিমোট ধরতে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন এক হাত থেকে অন্য হাতে নিতে লাগলো। নদী বলে ওঠে, রিমোট দাও আয়ান, ফাজলামি করো না। দিব না। শীত লাগলে আমাকে জড়িয়ে ধরতে পারেন, আমি কিছু মনে করব না। আমি আপনার মতো না। আমার মতো না মানে? জড়িয়ে ধরলে চিল্লাইয়া উঠেন। আমি অনেক মানবতা, কেউ জড়িয়ে ধরলে কিস করলে কিছু বলি না, দরকার হইলে তাকে আরো ব্যাক করে দেই। আয়নের কথা শুনে নদী রেগে বলে, কতজনকে জড়িয়ে ধরছো, কিস করছো? হাজার মাইয়াকে কিস করছি। স্টুপিড ছেলের জন্য এই অবস্থা। ভালো ছেলে হইলে এমন কাজ করতে না, বুঝলে? স্টুপিড বউ। নদী বিরক্ত হয়ে চলে গেল। নদী অনেকক্ষণ পর কাশতে লাগলো, নাক দিয়ে পানি পড়তে লাগলো। আয়ন পার কমিয়ে দিল। আয়ন বারান্দায় চলে গেল। নদী মিটি হাসতে লাগলো আর ভাবতে লাগলো, আমার থেকে বেশি চালাক তাই না? বোকা ছেলে বুঝতেই পারলো না, গ্লাস থেকে পানি নিয়ে নাকে দিয়েছি। নদী হাসতে লাগলো। এদিকে আয়ন বাইরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। আয়ন গেটের দিকে তাকাতে চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। আয়ন চোখ মুছে নিল। আয়ন রাগে ঘুরিয়ে দেওয়ালে সজোরে ঘুষি মারল। ঘুষির শব্দে নদী চমকে উঠল। নদী বসে থেকে উঠে বারান্দায় আসলে দেখে আয়নের হাত লাল হয়ে আছে। নদী আয়নকে বলে ওঠে, কি ব্যাপার, কিসের শব্দ হইল? কই? তোমার হাতের আঙ্গুলগুলো লাল হয়ে আছে কেন? বের হব। আয়ন কথাটা বলে সাইড কেটে রুমে গিয়ে শার্ট পরে নিল। আয়ন নদীকে কিছু বলতে না দিয়ে চলে গেল। নিচে নামতে যাবে তখনই নদীর ভাতিজির সাথী আয়নের হাত ধরে পড়ল। আপনাকে আমি চিনতে পারছি না মিস্টার আরুষ। সাথীর কথা শুনে আয়ন চমকে গেল। আয়ন সাথীর দিকে তাকাতেই সাথী বলে, সব প্রশ্ন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে বিয়ে করলেও তো এই বাড়ির মেয়ের জামাই হতে। আমাকে বাদ দিয়ে ফুপির মেয়েকে কেন বিয়ে করলে? সব জেনেও সবার সামনে আমার পরিচয় কেন দিলে না? তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। ফুপি কিন্তু এইসব বিষয়ে কিছু জানে না। তুমি আমার ফুপিকে ধোঁকা দিও না। ফুপি রাগী হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে উনি অনেক ভালো। তাকে এই বাড়িতে কাজ ফুপি দিয়েছিল। আরুষ, ফুপি লাইফে একবার ধোঁকা খেয়েছিল, আজও তাকে ভালোবাসে। সে 4 বাচ্চার বাবা হয়ে গেছে, তাও ফুপি তাকে ভুলতে পারে নাই। ও আচ্ছা। আমি জানি তুমি প্রতিশোধ নেওয়ার জন্যই এখানে এসেছো, তাই না? আরুষ ভাইয়া, প্লিজ আমার ফুপির কোনো ক্ষতি করো না। আমি তোমার ফুপা হই ভাইয়া, আবার কি জিনিস? আর আমি কার কি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যদি কাউকে কিছু বলো, আমার আসল নাম কাউকে বলো, আমি তোমাকে বাঁচতে দিব না। আমাকে খুন করবে নাকি? দরকার হইলে তাই করব, হাত ছাড়ো। আয়ন এক ঝটকায় সরিয়ে দিয়ে আয়ন চলে গেল। সাথী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়ন বাসা থেকে বের হইলে গেটের সজোরে একটা লাথি মারল। আয়ন রিকশায় উঠে চলে গেল। আয়ন মাঝ রাস্তায় নেমে বস্তিতে চলে গেল। তৃতীয় লিঙ্গেদের কাছে চলে গেল। আয়নকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আয়নকে সবাই ঘিরে ধরলো। আয়ন সবার সাথে কথা বলতে বলতে চলে গেল। আয়ন একটা রুমে ঢুকতেই একজন আয়নের মাথায় হাত বুলিয়ে বলে, কত বছর পর আসলি বাবা, কেমন আছিস? আয়ন তৃতীয় লিঙ্গ ওই মহিলার দিকে ঘুরে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করতে করতে বলে, খালা, সে আমাকে ছেড়ে কেন চলে গেল? আমার যে তাকে বড্ড মনে পড়ে। আমি যে তাকে ছাড়া কতটা অসহায়। সে কেন আমার ভালোটা চেয়ে আমাকে একা করে চলে গেল? আমি যে তাকে বড্ড ভালোবাসি, তার কথা আমার খুব মনে পড়ে খালা। আয়নের কথাগুলো শুনে কান্না করা দেখে তৃতীয় লিঙ্গের মহিলাটা চোখের পানি মুছতে লাগলো আর আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বাবা কান্না করিস না, তুই কান্না করলে যে ওই অনেক কষ্ট পাবে। তুই তার জন্য দোয়া করিস, সেই যেন ওপারে ভালো থাকে। আমি তো দোয়া করি, কিন্তু আমার মন যে মানে না। আমার মনে হয় সেই আমার খুব কাছে কোথাও আছে। সে আমাকে দেখছে কিন্তু আমার সামনে আসে না। আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওর দোয়া তোর উপর সব সময় আসে বাবা, কান্না করিস না। তুই বসে, আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি। খালা, আমি ওই বাড়িতে ঢুকেছি, আমি ওই বাড়ির মেয়ের জামাই হয়েছি খালা। আয়নের কথা শুনে তৃতীয় লিঙ্গ মহিলা রূপালী বলে ওঠে, এইসব কি বলিস? ওরা যদি জানে তোকে মেরে ফেলবে বাবা। তুই ওই বাড়ির কাকে বিয়ে করেছিস? ওই তুলিকে?
না, আমি যাকে বিয়ে করেছি সেই ওই বাড়ির মেন পার্সন। ওনার কথায় সবাই উঠে আর বসে। আয়নের কথা শুনে রূপালী বলে, বাবা ওইখানে থাকা তোর জন্য ঠিক না, ওরা তোর ক্ষতি করতে পারে। তোর কিছু হইলে ওই যে অনেক কষ্ট পাবে। আমার কিছু হবে না, আমার হাতে অনেক পাওয়ার। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার বাবা একজন বড় বিজনেসম্যান। আমার হাতে যে পাওয়ার আছে ওরা আমার কিছু করতে পারবে না। আর যাকে বিয়ে করেছি তাকে শুধু আমার প্রতি দুর্বল করতে হবে। আয়নের কথা শুনে রূপালী বলে, বাবা তুই প্রতিশোধ তোকে নিতেই হবে। তোর বাবা মায়ের সাথে থাক, এইসব ভেতরে যেতে হবে না। চিন্তা করো না খালা, আমার কিছু হবে না। অনেক ক্ষুধা লাগছে। রূপালী আয়নের জন্য খাবার রান্না করতে চলে গেল। আয়ন খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো। আয়ন অনেকক্ষণ ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে ওর জন্য রূপালী খাবার নিয়ে এসেছে। আয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ঘরে বসলে রূপালী খাওয়াই দিতে লাগলো। আয়ন ওইখানে অনেকক্ষণ থেকে সন্ধ্যার দিকে বের হয়ে গেল। নামাজ পড়ে বাসায় চলে গেল। নদীদের বাসায় গেলে দেখে নদী সবার সাথে বসে আছে। আয়নকে দেখে নদীর আব্বু বলে, আয়ান কোথায় গেছিলে? শান্তির ঠিকানায়। মানে? কিছু না আঙ্কেল, একটু দরকার ছিল, সেখানে গেছিলাম। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার আম্মু তোমার লাগেজ পাঠিয়ে দিয়েছে। ওকে। আয়ন চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়ন খাটে বসে ভাবতে লাগলো। আয়নের ফোন বেজে উঠল। আয়ন ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। কলে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আয়নের মুখে হাসি ফুটে উঠল। আয়ন চোখ বন্ধ করে পা নাড়াতে লাগলো। নদী রুমে আসলে দেখে আয়ন চোখ বন্ধ করে আদশা হয়ে শুয়ে আছে। নদী আয়নকে বলল, আয়ান, নদীর কণ্ঠ শুনে আয়ন চোখ খুলে নদীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলেন। আমার ভাই ভাবি ভাতিজিরা আসবে, তুমি তাদের সামনে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিও না। তুমি এই বাড়িতে আত্মীয় হয়ে থাকবে, ঠিক আছে? কেন? আমি চাই না ওরা জানুক যে আমি বিয়ে করেছি। না বলে বিয়ে করেছি জানলে সবাই অনেক কষ্ট পাবে। আমি কি তাহলে আমার বউকে রেখে অন্য রুমে গিয়ে ঘুমাবো নাকি? আমার রুমে থাকলেও তো আমি তোমাকে আমার কাছে থাকতে দিব না। তার থেকে অন্য রুমে থাকলে খারাপ কি? কতদিন এখানে থাকবে? একেবারের জন্য আসছে, সময় হইলে সব কিছু বুঝিয়ে বলা যাবে, হুট করে বলা যাবে না। তাহলে আজকে আমি বাসরটা করে নেই। মেজাজ খারাপ করবে না। তোমার মতো বাচ্চার সাথে আমার বাসর করা লাগবো না, ইম্পসিবল। সব সম্ভব জান। আয়ন নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন বলে ওঠে, এমন কেন করো? আমার কি অধিকার নাই তোমাকে আদর করার? আমার বাবা হতে হবে তাই আমি বাসর করব মানে করবই। আমার ভাতিজা ভাতিজিরা সব আমার সন্তানের কোনো দরকার নেই। আমার তো দরকার। তুমি তোমার ভাতিজা ভাতিজি নিয়ে থেকো, বাট আমি তো আমার নিজের সন্তান চাই, সেইটা শুধুমাত্র আমার আর তোমার। আমি চাই না। নদী, একটা কথা মাথায় রেখো, যাদের জন্য এত কিছু করছো তারা কিন্তু তোমার পিছনে ছুরি মারতে 1 মিনিটও ভাববে না। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও ভাবে না। সেটা আমি বুঝে নিব, আমাকে ছাড়ো। ছাড়বো না। বউ ছেড়ে কয়দিন থাকা লাগবে তার নাই হিসাব। আর আজকে আমাদের বাসর রাত, আমি ছাড়বো না। আমি তো এই বিয়ে মানি না, আর তো বাসর রাত। আমি তো মানি। আয়ন কথাটা বলে নদীর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আয়ন নদীর ঠোঁটের কাছে গেলে মুখ ঘুরিয়ে নিল। আয়ন নদীর মাথা সোজা করে ধরে নিজের দখলে নিয়ে নিল। নদী ধাক্কা মারে। আয়ন হাত ধরে টান দিয়ে আবার জড়িয়ে ধরে বলে, আমার কাছ থেকে দূরে গিয়ে লাভ নাই। আমি তো তোমাকে আজ আদর করবই, তুমি আমাকে বাধা দিতে পারো না। আমি চাইলে সব করতে পারি, আমাকে ছাড়ো আয়ান। নদীর কথা শুনে আয়ন নদীকে ছেড়ে দিয়ে সোজা দরজার কাছে গিয়ে লাগিয়ে দিল। আয়ন নদীর দিকে এগিয়ে আসতে লাগলো। নদী ফল কাটা চাকু হাতে নিয়ে সামনের দিকে ধরে বলে, আমার কাছে আসলে পেট ফুটো করে দিব। করলে করো, আমার সমস্যা নাই। তুমি যদি বাসরাতে বিধবা হতে চাও তাহলে মারতে পারো। আয়ন আমি মজা করছি না কিন্তু। নদীর কথায় আয়ন পাত্তা না দিয়ে নদীর কাছে যেতে লাগলো। নদী আয়নকে আঘাত করতে যাবে, সাথে সাথে আয়ন নদীর হাত ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। নদীর পিঠে হালকা করে কিস করে নদী কেঁপে উঠল। আয়ন নদীকে খাটের উপর ফেলে দিল। চাকুটা সরিয়ে ফেল। নদী কিছু বলার আগেই আয়ন নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন নদীর দুহাত খাটের সাথে চেপে ধরে গলায় সারা শরীরে কিস করতে লাগলো। নদী মাতাল হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে নদী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। আয়নের সাথে তাল মিলিয়ে আদর
করতে লাগলো। আয়ন মুচকি হাসি দিয়ে নদীর সাথে ভালোবাসার সাগরে ডুবে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী আয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আয়ন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমাকে আমি ভালোবাসি নদী। আয়নের কণ্ঠ শুনে নদী চমকে উঠল। আয়নের উপর থেকে লাফ দিয়ে উঠে পড়ল। নদী নিজের দিকে তাকিয়ে লজ্জায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন হাসতে লাগলো। নদী ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হইলে আয়ন ভুরু কুচকে তাকালে নদী বলে ওঠে, বিড়াল ছেলে কোথাকার, আমার সাথে কাজটা ঠিক করলে না। আমি কি করলাম? প্রথমে আমি একটু আদর করছি, তারপর তো তুমি আমার সাথে পাল্টা আদর করলে। এখানে আমার দোষ দিতে পারবে না। আয়নের কথা শুনে নদীর লজ্জায় কিছু বলতে পারল না। নদী আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে যাওয়ার আগে নদী ঢুকে পড়ল। নদী উপায় না পেয়ে রুমের ভিতরে পোশাক পরিবর্তন করে নিল। আয়ন গোসল করে নদীর পিছনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই করতে লাগলো। নদী আয়নের শরীরের দিকে তাকাতেই লজ্জা পেতে লাগলো। নদী ভাবতে লাগলো, ছি, এটা কি করলাম এইটুকু ছেলের সাথে? ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বউ, তুমি এত সুন্দর কেন? আর এত সুন্দর ফিটনেস কিভাবে ধরে রাখছো? যুবতী মেয়েরাও তোমার কাছে হেরে যাবে। জাস্ট শাট আপ। নদী কথাগুলো বলে নিচে চলে গেল। আয়ন পোশাক পরিবর্তন করে খাটে শুয়ে পড়ল। আয়নকে সাথে ডাকতে আসলে দেখে আয়ন ঘুমিয়ে গেছে। নদী খাবার খেয়ে সবার সাথে গল্প করে রুমে চলে আসলো। আয়নের পাশে শুয়ে পড়ি। নদী নিজের অজান্তেই আয়নের কপালে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। নদী হুট করে এমন কাজ করতে ভাবতে লাগলো, ছি, এটা আমি কি করলাম? এই ছেলে যে দুষ্টু, একবার প্রশ্রয় দিলে মাথায় উঠে বসবে। আর ওকে ভালোবাসা প্রকাশ করা যাবে না, করলে আমাকে ছেড়ে যাবে না। যেইভাবেই হোক এই বাড়ি থেকে বের করতে হবে। নদী কথাগুলো ভাবছিল। আয়ন হুট করে নদীর উপরে হাত তুলে দিল। নদী চমকে উঠল। আয়ন নদীর বুকে মাথা দিয়ে বিড়বিড় করে কিছু বলতে লাগলো। নদী আয়নকে সরিয়ে দিতে গেলে আয়ন আরও শক্ত করে জড়িয়ে ধরে। নদী উপায় না পেয়ে ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে দেখে আয়ন নামাজে বসে কান্না করছে। নদী চমকে গেল। আয়ন মোনাজাত শেষ করে জায়নামাজের উপরে গুটিসুটি হয়ে শুয়ে থেকে কাঁদতে লাগলো। নদী আয়নকে ডাক দিল। আয়ান, কি হয়েছে? কান্না কেন করছো? আয়ন নদীর কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করে চোখের পানি মুছে ফেল। আয়ন জায়নামাজ তুলে ভাঁজ করে রেখে বলে, এই, আপনি নামাজ পড়বেন না? নাক ডেকে এত ঘুমান কেন? তুমি কাঁদছিলে কেন? তোমার মানুষের পার্সোনাল ব্যাপার থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, একমাত্র আল্লাহকে বলা যায়। আল্লাহ বলে লাভ হবে সেই আশায় তার কাছে কাঁদি। পার্সোনাল কিসের? আমাকে কি বলা যাবে? আমাকে তো স্বামী হিসেবে মেনে নাও নাই, তাহলে আমি কেন তোমাকে বলবো? ভালো লাগেজ নিয়ে পাশের রুমে যাও। ওকে। আয়ন লাগেজ নিয়ে পাশের রুমে চলে গেল। নদী উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ করে রুম থেকে বের হলো। নদী সোজা বাসা থেকে বের হয়ে হাঁটতে গেল। আয়ন রুমে শুয়ে থেকে ফোন চালাতে লাগলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, আমায় কি চিনবে সেই মনে হয় না, বাট সাথী মেয়েটা কিভাবে চিনলো? আমার চেহারা তো অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, চিনলে চিনবে, তাতে সমস্যা কি? আমার তো শুধু নদীকে আমার বশে করতে হবে। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। 10টার দিকে আয়নকে নদী দিয়ে ডাক দিয়ে বলল, ওই নিচে যাও নাই কেন? খাবার খাবে না নাকি? বউ, কোনো খোঁজ খবর না নিলে সেখানে কিভাবে খাবো? সাথীনা ডাকতে এসেছিল, যাও না কেন? বউ ছাড়া খাইতে মন চাই নাই তাই। নিচে চলো, ভাইয়া ভাবি সবাই এসেছে। ওয়েট। আয়ন ফোনটা পকেটে নিয়ে রুম থেকে বের হয়ে নদীর সাথে যেতে লাগলো। আয়ন নিচে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। দুজন নিচে নামতে আয়ন বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। আয়নের কণ্ঠ শুনে সবে পিছনে ঘুরে তাকালে নদীর বড় ভাই তুলির আব্বু বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? নদী ম্যামের বডিগার্ড। আয়নের কথা শুনে সবে অবাক হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে তুলির আব্বু বলে ওঠে, বডিগার্ড হয়ে উপরে কি করো? ভাইয়া ওই মজা করছে। ওই রায়হান চৌধুরীর ছেলে আয়ান চৌধুরী আমাদের এখানে ঘুরতে এসেছে, আর এখানে কাজ আছে। নদীর কথা শুনে তুলির আব্বু হাসতে লাগলো আর আয়নকে বলে ওঠে, তুমি তো অনেক মজার মানুষ, বসো বাবা। আয়ন সোফায় বসলে পাশে একটা ছোট্ট মেয়ে আয়নের কাছে আসলে আয়ন আদর করতে গেলে তুলির আব্বু বলে, এই হিজড়িটাকে দূরে সরা। তুলি, তোকে কতবার বলেছি তোর মেয়েকে দূরে রাখতে? আয়ন বাবা, কিছু মনে করো না। ভাইজান কতবার আয়শাকে নিয়ে এই রকম কথা বলতে না করেছি না?
আয়েশা আমার কাছে আসো আপুমনি। আয়ান আয়েশাকে কোলে নিয়ে বলে। তোমার নাম আয়েশা? বাচ্চাটা মাথা নেড়ে হ্যাঁচু চোখ দেয়। আয়ান আয়েশার গালে চুমু দিলে সবাই অবাক হয়ে যায়। নদীর বেশ ভালো লাগলো। নদীর এক ভাতিজি সোনালি বলে ওঠে, আয়ন সাহেব, মাইশাকে ছেড়ে দিন। আপনার ঘৃণা হচ্ছে না? ঘৃণা কেন হবে? ওই কি মানুষ না নাকি? আপনার মুখ দেখে আমার বমি আসছে। আয়নের কথা শুনে সোনালির রাগ হইতে লাগলো। আয়ন আয়েশার সাথে দুষ্টামি করতে লাগলো। তুলি আয়নের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। তুলির চোখের কোণে পানি চলে আসলো। আয়েশা বলে ওঠে, আঙ্কেল, সবাই তো আমাকে ঘৃণা করে, আমাকে দেখতে পারে না। আপনি আমাকে আদর করছেন কেন? আমাকে দেখে কি আপনার ঘৃণা হচ্ছে না? আয়েশার কথা শুনে আয়নের বুকের ভিতর গিয়ে লাগলো। আয়ন আয়েশার কপালে চুমু দিয়ে বলে, দূর পাগলি, মেয়ে ঘৃণা কেন হবে? আর তুমি আমাকে ভাইয়া বলো। তুমি আমার ছোট আপুমনি, ঠিক আছে? আরে আয়ান বাবা, কি বলো? ওই আমার মেয়ের মেয়ে, তোমার ভাতিজা হবে। আপনাকে দেখে তো আমার ভাই মনে হয়, আঙ্কেল মনে হয় না। নদী আয়নকে নিয়ে খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। আয়ান চলো। বাবু তুমি খাইছো? আয়শা মাথা নেড়ে না ইশারা করলে আয়ন কোলে নিয়ে যায়। আয়ন নদী দুজনেই বসলে। খাবার দিলে আয়ন আয়েশাকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। নদী আয়েশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, মাশাল্লাহ, সব মানুষদের মতো ওর মনটা অত্যন্ত ছোট লোকদের মতো না। নদী কথাগুলো ভাবতে লাগলো আর আয়নের আয়েশার দিকে তাকিয়ে থাকলো। তুলি খুশিতে চোখের পানি চলে আসলো। নদীর আব্বু বলতে লাগলো, সেটার মাথায় সমস্যা আছে নাকি? এইসব আবল তাবল কি বলে গেল? সাবধানে কথা বল। ওই অখুশি হইলে পথে বসবি, তাই সাবধানে কথা বল। ওই যা বলে তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা কর। ওই যেহেতু আয়েশাকে পছন্দ করেছে, সেখানে সবাই আয়েশার সাথে ভালো ব্যবহার করে। ওই অখুশি হয়ে গেলে ওর আব্বু জানলে কি করতে পারে জানোস তো? এই সবাই আয়েশার সাথে ভালো ব্যবহার করবে, আর আয়ান যা বলবে তা ওইটাই মানবে। সবাই হ্যাঁ সূচক উত্তর দিল। সাথী মনে মনে ভাবতে লাগলো, তুলি আপু, আজ চোখের পানি ফেলছো? একদিন আয়ানও কেঁদেছে। তোমরা যা করেছো আস্তে আস্তে সব কিছু ভোগ করবে। জানি না তুমি ওকে চিনতে পারছো কি না। চিন্তা করো না, তোমাদের সব অহংকার শেষ করে দিতে এসেছে। ও যে কি করতে পারে তা গতকাল দেখেছি। ও যা চাই সেটাই করে। সাথী কথাগুলো ভেবে মনে মনে হাসতে লাগলো। আয়শা বলে ওঠে, ভাইয়া, আর খাবো না, আমার পেট ফেটে যাবে তো। আয়ান আয়েশার কথা শুনে হেসে বলে, ওকে আর খেতে হবে না। আয়ান আয়েশাকে পানি খাওয়াই দিল। আয়েশা চলে গেল। আয়ান খেতে লাগলো। আয়ান নদীর দিকে তাকাতে দেখে নদী ওর দিকে আর চোখে তাকিয়ে আছে। আয়ান চোখ টিপ মারলে নদী তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। আয়নের মাথায় দুষ্টু বুদ্ধি আসলে আয়ন আস্তে আস্তে পা দিয়ে নদীর পায়ে সুরসুরি দিতে লাগলো। নদী রাগী লুক নিয়ে তাকালে আয়ন ফ্লাইং কিস দিয়ে দিল। কাজের লোকেরা সব মিটিমিটি হাসতে লাগলো। নদীর সবার দিকে তাকাতে সবার হাসি থামিয়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আয়ান খাওয়া শেষ করে বলল, অফিসে সেকেন্ড মিটিং কাজ কি শুরু করছেন? ওইটা রাফির কাছে, ওইসব করবে বলছে। ও আচ্ছা, আপনার তাহলে তো কোনো কাজ নাই। ফ্যামিলিকে সময় দিব। আয়ান নদীর কথা শুনে আস্তে আস্তে বলে ওঠে, জামাইকে সময় দিবেন না? নদী রাগী লুক নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, না। না দিলে আর কি করার? যাই দেখি কোনো গার্লফ্রেন্ড পটাতে পারি কিনা। আয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। নদী খাওয়া শেষ করে সবার সাথে বসে গল্প করতে লাগলো। রাতে আয়ান বাসায় আসলে সাথী বলে, আঙ্কেল, ছাদে চলেন। সবাই ছাদে আড্ডা দিচ্ছে। গুড, আঙ্কেল বলে ডাকবে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসছি। আয়েশা কিন্তু তুলির মেয়ে। বুঝেছিলাম। বাপ বাপকে ছাড়ে না। বেশি কথা বলো না, যাও। সাথী চলে গেল। আয়ন রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। পোশাক পরিবর্তন করে আয়ন ছাদে চলে গেল। আয়েশা আয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আয়নকে দেখে নদীর আব্বু বলে ওঠে, আয়ান বসো। আয়ন নদীর পাশে বসলো। সোনালি আয়নের পাশে বসলো। আয়ন নদীর দিকে ঘেঁষে বসলো। আয়েশা আয়নের কোলে এসে বসলো। নদী তুলির দিকে তাকিয়ে বলে, তুলি ডাক্তারের সাথে কথা বলছিলি কি? অপারেশনের কথা বলেছে।
অপারেশন করলে ঠিক হয়ে যেতে পারে। তাহলে যত তাড়াতাড়ি পারস অপারেশন করে নে, যত টাকা লাগে আমি পাঠিয়ে দিব। জামাই কি এখনো রেগে আছে নাকি? তুই আয়েশাকে দেখতে পারে না, এখন আগের থেকে বেশি বাড়ছে। তোর জামাইকে আমি বুঝি না, নিজের সন্তানের জন্য এমন ব্যবহার কেন করে? শিক্ষিত না ছাই যত সব। ভাইজানকে আগেই বলেছি টাকা দেখে বিয়ে দিও না, মানুষের বাচ্চার সাথে দাও। আমার কথা তো কানে নেওয়ার প্রয়োজনই মনে করে না। রেগে যাওয়া স্বাভাবিক, ওইসব বাদ দে। আয়ান আয়েশার দিকে তাকিয়ে দেখে আয়েশা আয়নের বুকে মুখ লুকিয়ে কান্না করছে। আয়ান আয়েশাকে তুলে বলে। আপু কান্না করে না, একটা গল্প শুনবে? আয়েশা বলে, ভাইয়া আমি কি অনেক পচা? না, তুমি পচা না। পচা হইলে এই সমাজের কিছু নোংরা মন মানসিকতার মানুষগুলো পচা। তোমাকে একবার গল্প বলি, তাহলে বুঝবে তোমরা পচা না। আমাদের মতো সুস্থ নোংরা মানুষের জন্য তোমাদের কতটা কষ্ট পেতে হয়। তুমি কি শুনবে? আয়েশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আয়ন আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে শুরু করলো ফ্ল্যাশব্যাক। মা, তুই প্রতিদিন এভাবে সবার কাছে হাত পেতে টাকা নাও কেন? সবাই কত গালাগালি করে, আমার একদম ভালো লাগে না। তুমি আর এইসব কাজ করবে না। আমি পড়াশোনা করে বড় হয়ে একটা চাকরি নিব। চাকরি নিয়ে আমি আর তোমাকে এসব করতে দিব না। আয়নের মা কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবা, তুমি বড় হও পড়াশুনো করে, যখন চাকরি পাবে তখন আর আমি এমন কাজ করব না। তুমি তো এখন ছোট, আমি যদি টাকা না নিয়ে আসি আমার বাবাকে কিভাবে খাওয়াবো বলো? মা, তোমাকে তো বলাই হয় নাই আমি এইবার ক্লাসে ফার্স্ট হয়েছি। সত্যি বাবা? হ্যাঁ। আয়নের মা আয়নকে চুমু দিয়ে বলে, যাও, আজকে আমি তোমাকে নুডলস রান্না করে খাওয়াবো। সত্যি আম্মু? হ্যাঁ, আমি এখন আসি বাবা, তুমি কিন্তু পড়তে বসো। আচ্ছা আম্মু। আয়নের মা চলে গেল। আয়ন খেলতে চলে গেল। সন্ধ্যার দিকে এসে আয়ন হাত মুখ ধুয়ে পড়তে বসলো। 8টার দিকে পড়া শেষ হলে আয়নের মা রূপালী আসলো। আয়নের মা বলে, বাবা এই নে, তোর জন্য কিনে নিয়ে এসেছি। বাবা তুই নাকি ক্লাস ফার্স্ট হয়েছিস, খালাকে তো একবার বললি না? খালা তুমি তো ছিলে না। তোর পুরস্কার? আয়নের হাতে শার্ট দিলে আয়ন খুশিতে জড়িয়ে ধরল। রূপালী আয়নকে আদর করতে নিল। আয়নের মা নুডলস খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হলে আয়নের মা হাত মুখ ধুয়ে রূপালীর সাথে গিয়ে রান্না করতে বসলো। আয়নোর মায়ের পিছন পিছন ঘুরঘুর করতে লাগলো। 5 দিন পর আয়ন হাই স্কুল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে দেখে ওর মা খালারা সবাই মিলে জ্যামের ভিতর টাকা তুলছে। আয়ন দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। হঠাৎ করে দেখে একজন ওর মায়ের গায়ে হাত তুলো। আয়নের রাগ হতে লাগলো। আয়ন রেগে যেতে নিবে, তখন পিছন থেকে একজন হাত ধরে বলে, আরুষ যাস না, খালা তোকে দেখলে অনেক কষ্ট পাবে। মাকে ওই লোকটা মারলো। চল। রাকিব আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন হিজড়া পল্লীতে চলে গেল। আয়ন সোজা রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকলো। আয়নের মা আসলে আয়নকে দেখে বলে, আব্বুটার কি হয়েছে, মন খারাপ নাকি? আয়নকে ধরতে যাবে, আয়ন এক ঝটকায় হাত সরিয়ে দিল। আয়নের এমন ব্যবহারে আয়নের মা কষ্ট পেয়ে বলে, বাবা এমন কেন করছিস, কি হয়েছে আমাকে বল। আয়ন ওর মাকে কিছু না বলে উঠে চলে গেল। ফ্রেশ হয়ে পড়তে বসলো। মা বারবার আয়নের সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। আয়ন চুপ করে পড়তে লাগলো। রূপালী সবাই আয়নের সাথে কথা বলতে আসলে আয়ন কারোর সাথে কথা বলল না। রাকিবকে জিজ্ঞেস করলে রাকিব বলে ওঠে, খালা তোমাকে যে রাস্তায় একটাই লোক মারছিল ওইটাই আরুষ দেখে ফেলে, আর স্কুলে অনেকেই আরুষকে নিয়ে অনেক কথা বলেছে, ওদের সাথে মারামারি দিয়েছিল, তার উপরে আবার তোমাকে মার খেতে দেখেছে। বাবা আমার তো কিছু হয় নাই, দেখ বাবা, তুই যদি আমার সাথে কথা না বলস আমি তাহলে কিভাবে থাকবো? তুই যে কথা না বললে আমার বুকটাই ফেটে যায়। একবার আমার সাথে কথা বল, তুই যা বলবি আমি তাই শুনবো, প্লিজ আমার সাথে কথা বল। আয়নের মাকে কান্না করতে দেখে আয়ন বলে ওঠে, মা তুমি এই কাজ ছেড়ে দাও, তোমাকে ওরা মারে, তুমি কিছু বলো না, হেসে উড়িয়ে দাও। মা আমার অনেক কষ্ট হয় তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে। মা অনেকে আমাকে বলে তোমরা নাকি আমাদের নিজের মা না। মা তুমি প্লিজ এই কাজ ছেড়ে দাও, আমি তোমার কাছে কিছু বায়না করব না, তুমি এই কাজ করো না, যদি করো আমি আর তোমাদের সাথে কথা বলবো না, দরকার হইলে অন্য বাসায় কাজ করে খাবো, আমার এত বড় স্কুলে পড়তে হবে না।
প্রমিস আমি আর এই কাজ করব না। আমি আগামীকাল থেকে বাসা বাড়িতে কাজ নেওয়ার চেষ্টা করব, আর এইভাবেই টাকা তুলব না। সত্যি তো? হ্যাঁ। আয়ন ওর মাকে জড়িয়ে ধরলো। রূপালী রাকিব চলে যেতেই বলল। আয়নের মা রান্না করতে চলে গেল। আয়ন পড়তে বসলো। 10 দিন পর। আরুষ, আমি কাজ করতে গেলাম, তুই স্কুল থেকে ফিরে খেয়ে নিস। আচ্ছা মা। আয়নের মা চলে গেল। আয়ন রাকিব স্কুলে চলে গেল। আয়ন স্কুলে গেলে তুলি এসে সোজা আয়নের সামনে হাঁটুকে বসে বলে, আরুষ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ছি, তুলি কি কও? আমার শরম লাগে তো। এই স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলে তুমি, এভাবে শরম পেলে চলে? তুমি তো সব মেয়েদের ক্রাশ। দূর, কি কও? আমার অনেক শরম পাচ্ছে। আমার প্রপোজ অ্যাকসেপ্ট করো। না, এসব আমি করব না। তুলির কথা শুনিস না, ওই অনেক অহংকারী মেয়ে, আমি দেখেছি। ওই সবার সাথে খারাপ ব্যবহার করে। তুই এত কথা কেন বলিস? চুপ করে থাক। আয়ান আমার প্রপোজ অ্যাকসেপ্ট করলে তোমাকে কেউ বুড়ি করবে না, সবাই তোমাকে সম্মান করবে, কেউ তোমাকে অপমান করবে না। আর আয়ান, তুমি হিজড়াদের সাথে থাকা বন্ধ করে দিও। মানে কি? বাদ দাও, প্রপোজ অ্যাকসেপ্ট করো। না, সাইড দাও, ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, ফ্রেন্ড তো হতে পারো। 1 আর 2 ফ্রেন্ড না হইলে কেমন দেখা যায় বলো? ওকে ফ্রেন্ড। আয়ন তুলি একসাথে হাত ধরে যেতে লাগলো। দুজন একসাথে সামনে ছিটে বসে পড়লো। দুজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। দুজনের ভিতর অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। এভাবেই চলতে লাগলো 1 বছর পর। আরুষ, আজকে তোমাকে আমাদের বাসায় যেতেই হবে। না, আমার ভয় লাগে। তোমার আব্বু আম্মু আবার কি বলবে? আরে কিছু হবে না, আব্বুকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। এই কি বল? আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসি। ওই একই হলো, চলো। তুলি আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়নকে টেনে গাড়িতে তুলে নিল। আয়নকে নিয়ে বাসে চলে গেল। বাসার ভিতরে গাড়ি থামলে দুজন নেমে পড়লো। আয়ন তুলির সাথে যেতে লাগলো। আয়ন বাসার ভিতরে ঢুকলে তুলির আব্বু আম্মু সবাইকে সালাম দিল। আয়নকে দেখে তুলির আব্বু বলে ওঠে, বসো আরুষ, তোমার নাম আমার মেয়ের কাছে অনেক শুনেছি। ও আচ্ছা। আয়ন সামনের দিকে তাকাতেই আয়ন বলে, মা, তুমি এখানে কি করো? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের মাকে জড়িয়ে ধরলো। ওর মা বলে ওঠে, এই ছেলে কে তুমি? আমাকে কেন মা বলছো? আমাকে ছাড়ো। মা, এসব কি বলো? আমি আরুষ, তুমি আমাকে চিনছো না নাকি? এই ছেলে, ওই তোমার মা কিভাবে হবে? তোমার মাথা ঠিক আছে? আঙ্কেল, এইটাই তো আমার মা। কি বলো? হিজড়াটা আবার মা হয় কিভাবে? আরুষ, তোমার মা কিভাবে হবে? তুমি ওকে ছাড়ো। ওই তুই যা এখান থেকে। আব্বু তোমাকে কতবার বলেছি ওকে এখান থেকে সরিয়ে দিতে। আঙ্কেল, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আরুষ, হিজড়া কিভাবে মা হয়? উনি নিশ্চয়ই তোমাকে কিডন্যাপ করেছিল। বড় সাহেব, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কিভাবে সন্তান হবে? মা, তুমি এসব কি বলো? আমার মা তো তুমি। আমি কিন্তু রেগে যাচ্ছি। আব্বু, আমি জানতাম না। সবাই বলতো, আমি ভাবছি হয়তো আরুষ সবাইকে উপকার করে সবার সাথে মিশে তাই, বাট ওই যে হিজড়াকে মা ডাকে এইটা আমি কিভাবে বুঝবো? বারবার হিজড়া কেন বলেন? এ নিয়ে আমার মা। আমার মা কোনো হিজড়া না। আমার মা কিডন্যাপার না। চুপ কর। হিজড়ারা কোনোদিন মা হতে পারে নাকি? ওই তোকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার মানে এই হিজড়া, তুই কার ছেলেকে কিডন্যাপ করেছস? ওই ধর ওকে, পুলিশে দিব। অন্যের বাচ্চাকে কিডন্যাপ করার শিক্ষা দিচ্ছি। আমার মেয়ের দিকে সবসময় তাকিয়ে থাকোস। আব্বু, ওই আমাকে হুটহাট করে ধরে, আমাকে আদর করতে আসে। আমার মনে হয় ওই আমাকে কিডন্যাপ করার জন্য এত ভালো ব্যবহার করতো। আপনারা এইসব কি বলছেন? আমি তুলিকে সন্তানের মতো দেখি। আমি তুলিকে কিডন্যাপ কেন করব? বের হয় এই বাসা থেকে। আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস। সাহেব, আমার চাকরিটা নিয়ে নেন না। আমি কিডন্যাপার না। আমি ভালোভাবে কাজ করে খেটে খেতে চাই। তুলির আপু আয়নের মাকে গালাগালি করতে লাগলো। আয়নের মা পায়ে ধরলে তুলির আপু লাথি মারে। আয়ন তুলির আপুর উপরে রেগে গিয়ে কামড় মারে। আয়নকে থাপ্পড় মেরে ফেলে দেয়। আয়ন ধরতে গেলে আয়নকে লোকজন দিয়ে মারতে লাগলো। আয়নের মা আয়নকে ধরে বলে, সাহেব, আমার ছেলেটাই বুঝতে পারে নাই। আমার ছেলেকে ছেড়ে দেন। আমার ছেলে ছোট মানুষ। তুলির আপু রেগে হাতের দিকে তাকাতে হাত ঝাঁকাতে ঝাঁকাতে রেগে বলে, এত বড় সাহস আমার হাতে কামড় দেয়, হিজড়ার বাচ্চা একটা। আয়নের মা আয়নকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। আয়নের মারগুলো আয়নের মা
মায়ের খেতে লাগলো। আয়ান কান্না করতে করতে বলে, মা তুমি এখান থেকে যাও, মা আমাকে মারতে দাও। আঙ্কেল, আমার মাকে মেরো না। ওকে মেরে এখান থেকে বের করে দে। আর তুলি, ওর সাথে যেন তোকে মিশতে না দেখি। আয়নের মাকে আয়নকে গাড্রা মারতে লাগলো। আয়নের মা রেগে গিয়ে বলে ওঠে, মিস্টার খান, আমি হিজড়া বলে আমার সন্তানের শরীরে রক্ত ঝরালেন। আমি আপনাকে অভিশাপ করে যাচ্ছি, আপনার মেয়ে কখনো সুখী হবে না। একটা হিজড়ার দোয়া। আয়নের মায়ের কথা শুনে রেগে তুলির আব্বু চুলে মুঠো ধরে থাপ্পড় মারতে মারতে বলে, আমাকে মেয়েকে অভিশাপ দেস? দেখ তোর আমি কি হাল করি। আঙ্কেল, আমার মাকে ছেড়ে দেন। তুলির আব্বু আয়নের মাকে থাপ্পড় মারতে মারতে চুলের মুঠি ধরে টেনে হেসে নিয়ে যেতে লাগলো। আয়ন তুলির পায়ে ধরে বলে, তুলি, আমার মাকে ছেড়ে দিতে বলো না। আমার মা কিডন্যাপার না। আমার মা তোমাকে কিডন্যাপ করতে চাই নাই। আমার মা সবাইকে ভালোবাসে। আমার মাকে ছেড়ে দিতে বলো না। তুলি আয়নকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলে, চুপ করো। ওই তোর মা নাকি? ওই যে তুই ওকে মা বলস, ওই একটা হিজড়া। আর আমি আগে থেকেই জানতাম তুই যে ওই হিজড়াকে মা বলিস। আমি আব্বুকে আগেই বলেছিলাম, ওই হিজড়াকে দেখলে আমাদের বাপ বেটির বমি আসে। শুধুমাত্র আমার ফপির জন্য ওকে এই বাড়িতে রাখতে হয়েছে, না হলে কবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর ওই হিজড়ার ছেলে হয় আমাকে সেকেন্ড করে দেস। আমি স্কুলে টপ ছিলাম, হুট করে এসে তুই আমার লাইফটাই এলোমেলো করে দিয়েছিস। এক কাজে দুই কাজ হয়ে গেল। এই বাড়ি থেকে তোর মাকেও সরিয়ে দিলাম, আর তোর আর ওই স্কুলে পড়তে হবে না। দেখ, তোকে স্কুল থেকে বের করে দিবে। তুলি কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ন তুলির কথা শুনে রেগে তুলিকে মারতে লাগলো। তুলির আম্মু সাথী দৌড়ে এসে আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন তুলির চুল ধরে থেকে বলে, তোকে আমি শেষ করে ফেলবো। তুই এত খারাপ। আরুষ ছাড়ো। বডিগার্ডকে ডাক দিলে আয়নকে চুলের মুঠি ধরে মারতে মারতে নিয়ে যেতে লাগলো। আয়নকে ধাক্কা দিয়ে ওর মায়ের উপর ফেলে দিল। দুজনকে টেনে গেট দিয়ে বের করে দিল। আয়ন গেটে লাথি মেরে বলে উঠল, খান সাহেব, আমি একদিন তোকে তোর মেয়েকে এই বাড়িতে থেকে বের করে দিব। একদিন আমি অনেক বড় হব, সেদিন আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তোর অহংকার আমি ভেঙে ফেলবো। আমার মায়ের শরীরের রক্ত ঝরিয়েছিস না, আমি তোর রক্ত ঝরাবো। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলির আব্বু বলে ওঠে, তুই বড় হত দূর, তোকে কেউ কোনোদিন চাকরিও দিবে না। যেই জানবে তুই হিজড়ার ছেলে, তোকে আর কখনো কোনো স্কুলে ভর্তি করবে না। তোর সাথে কেউ মিশবে না। যতদিন হিজড়া তোর সাথে থাকবে ততদিন তুই কিছুই করতে পারবি না। প্রতিনিয়ত তুই সবার কাছ থেকে অবহেলা পাবি। তোকে কেউ ভালোবাসবে না, ঘৃণা করবে, ছিছি করবে। চাকরি তো দূর, তুই কোনোদিন মানুষের পাশে দাঁড়াতে পারবি না তোর মায়ের পরিচয় ছাড়া যদি তুই কিছু করতে পারস। তুলির আব্বুর কথা শুনে আয়ন বলে ওঠে, আমার মাকে নিয়ে আমি তোকে দেখিয়ে দিব। আমার মা হিজড়া হইলেও তোদের মতো নোংরা মানসিকতার মানুষ না। আমার মা হিজড়া হইলেও আমার মা সবার থেকে বেস্ট। আমার মায়ের মতো কেউ হয় না। আমার মা ভালোবাসতে জানে, মানুষকে সম্মান করতে জানে। আরুষ, এখান থেকে চল। আরুষ, চল। আয়নের আর কিছু বলতে না দিয়ে আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়নের মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের মা আয়নকে নিয়ে সোজা হিজড়া পল্লীতে চলে গেল। আয়নের মাকে আর আয়নকে রক্তাক্ত অবস্থায় দেখে সবাই দৌড়ে কাছে আসলো। আয়নের মাকে সবাই ধরে বলতে লাগলো, আফা, তোমার কি হয়েছে? বাবা তোদেরকে মেরেছে? আয়নের মা কাউকে কিছু না বলে সোজা রুমে চলে গেল। আয়ন দৌড়ে দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, মা, দরজা খুলো। মা, আমি জানি তুমি আমাকে কিডন্যাপ করো নাই। তুমি আমার মা, আমি তোমার পেটে হয়েছি। মা, দরজা খুলো মা। আয়ন চিৎকার করে কান্না করতে লাগলো আর ডাকতে লাগলো। বাকি হিজড়ারাও ডাকতে লাগলো। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে দরজা যখন খুলে যায়, ভিতরে ঢুকতে দেখতে পাই আয়নের মা ফ্যানের সাথে ঝুলছে। সবাই চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আয়ন ওইখানেই থমকে গেল। আয়ন পাথরের মতো উপরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সবাই মিলে নামালে আয়নকে রাকিব ধরে আয়ন জোরে চিৎকার দেয়। দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারলে? মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? মা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা, চোখ খুলো না। মা, তুমি কিডন্যাপার না। মা, তুমি শুধু আমার মা, তুমি হিজড়া না। মা, আমি তোমার সন্তান। প্লিজ মা, চোখ খুলো। মা, আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে কেউ সকালে ডেকে তুলবে। মা, মা, কে তোমার মতো আমাকে বুকে জড়িয়ে ভালোবাসবে? মা, মা, চোখ খুলো না। মা,
আমি আর কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না। মা তুমি চোখ খুলো, আমি আর বায়না করব না। মা আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো। মা উঠো না, চোখ খুলো না মা। আয়ন জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আয়নের কান্না দেখে সবাই কান্না করতে লাগলো। আয়নকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। রূপালী আয়নকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। আয়ন অজ্ঞান হয়ে গেল। আয়নের জ্ঞান ফিরে দেখে ওর মা আর নাই, বাসায় কেউ নেই। আয়ন উঠতে যাবে, একটা কাগজ দেখে আয়ন কাগজটা তুলে দেখতে পেল। রূপালী জানিস, ছোটবেলা থেকে বাবা মা আমাকে ফেলে চলে যায়। আমি হিজড়া বলে ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছি। তোদের সাথে সময় কাটিয়ে নিজের কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করতাম। কতবার আত্মহত্যা করতে চাইছি, পারি নাই। 14 বছর আগে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম স্টেশনে। ওইখানে গেলে আমি আরুষকে পাই। আরুষের কান্নার শব্দে আমাকে বারবার আত্মহত্যা করতে বাধা দিয়েছিল। রেগে আরুষকে ধমক দিয়েছিলাম। আরুষ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে যখন মা বলে ডাক দিল, তখন আমি যেন থমকে যাই। বুকের ভেতরে অনেকটাই আনন্দ হচ্ছিল। আমি আরুষকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আরুষ আমার কাছে বারবার আসতো। ক্ষুধা লেগে আমার দুধ খাইতে চাইতো। বিরক্তি হয়ে ওকে রেখেই চলে যাচ্ছিলাম। অনেক দূর যাওয়ার পর মা শব্দটাই কানে আসলে আমি আবার গিয়ে দেখি অনেকগুলো কুকুর ওকে ঘিরে ধরে। ওই ভয়ে কান্না করছিল। আমি ওকে কুকুরের থেকে বাঁচাই, বুকে টেনে নেই, অজ্ঞান হয়ে যায়। আমি ওকে নিয়ে বাড়ি চলে আসি। তারপর তো জানোসই, ওকে সবার আড়ালে লুকিয়ে বড় করতে থাকি। বড় আম্মার সামনে আরুষ যখন প্রথম ধরা খায়, কত মার খাইতে হয়েছে। আমি সব কিছু ভুলে তাও আরুষকে ছাড়ি নাই। আজ বুঝতে পারছি আমি আরুষের ভালো না। আমি আরুষের জীবন শেষ করে দিলাম। আমাদের সাথে থাকার জন্য ওকে প্রতিনিয়ত সবাই অবহেলা করত। ছোট ছেলেটাই আমরা কখনো বলতো না। রাকিব সব সময় আমাকে সব বলে দিত। আমি ওর বাবা মাকে খোঁজার চেষ্টা করতাম, যে ওর বাবা মাকে পেলে ওকে দিয়ে দিব। আমি ওর বাবা মায়ের খোঁজও পেয়েছিলাম। আরুষের 8 বছর সময় মনে আছে? সবাই যখন আরুষের খোঁজ করলি, আমি বলেছিলাম আরুষকে অন্য স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি। আসলে আমিও ওর বাবা মায়ের কাছে দিয়ে এসেছিলাম, কিন্তু আরুষ ওখানে থাকে নাই। দিন রাত কান্না করত আর মামা করত। আরুষের আম্মুর ওপর না পেয়ে আমাকে নিয়ে যেতে বলে। আরুষ বড় হইলে তারা নিয়ে যাবে। মাঝে মাঝে একজন মহিলা আসতো, সেই আরুষের মা ছিল। আমি বুঝে গেছি আমি বেঁচে থাকলে আরুষের জীবন ধ্বংস হয়ে যাবে। ওই সারা জীবন আমার মতো দুঃখের জীবন হয়ে যাবে। আমি বেঁচে থাকলে কখনোই ওর বাবা মায়ের কাছে যাবে না। আমি চলে যাচ্ছি। যেই বক্সটাই কাউকে হাত দিতে দেই নাই, ওই বক্সের চাবি ডয়ারে রেখে গেলাম। ওইখানে আরুষের আব্বু আম্মুর নাম্বার আছে, তাদের কল দিস। আরুষকে বোঝাবি, তাহলে ও বুঝবে। এখন যথেষ্ট বড় হয়েছে, ওকে বলবি ও যদি ওর বাবা মায়ের কাছে যায় তাহলে আমার আত্মা শান্তি পাবে। এই কষ্ট পেলে ওর মা অনেক কষ্ট পাবে। আমার কথা যেন না ভাবে। ইতি আরুষের মা। আয়নের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো আর নিজের চোখের পানি মুছে ফেলতে ফেলতে বলে, এই গল্পে কি বুঝলে শুনো। এই সব মানুষজনের জন্য সুন্দর সংসারটা ধ্বংস হয়ে যাইতে 1 সেকেন্ডও সময় লাগে না। সেই দিন যদি ওই বাচ্চা ছেলেটার মা ওদের মাথায় নিজেকে দোষী না ভাবতো, নিজের জন্য ছেলেটার জীবন নষ্ট হচ্ছে এইটা না ভেবে যদি ছেলেটার পাশে থাকতো, তাহলে কিন্তু গল্পটা অন্যরকম হইতো। তাই বলি কি, কারো কথায় কান দিবে না, নিজের ভালো থাকাটাই বড় কথা। তোমার নদী আপু তো তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তুমি দরকার হইলে তোমার নদী আপুর সাথে থাকবে। যে তোমাকে ভালোবাসবে, সম্মান করবে, তাকে তুমি ভালোবাসবে, সম্মান করবে। যে তোমাকে অবহেলা করবে, তাকে তুমি পাত্তা দিবে না। দরকার হইলে ওই স্থান থেকে সরে যাবে, তাও নিজের ক্ষতি করবে না কখনো। বুঝতে পারছো? আয়নের কথা শুনে আয়েশা বলে, ওই ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। আমি তো আমার আম্মুকে ছেড়ে থাকতে পারি না। আমার আম্মু যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি তো মরে যাব। আয়ন কিছু বলবে, তখনই তুলির আব্বু বলে ওঠে, কে তুমি? এই কাহিনী কিভাবে জানলে তুমি? কে তুমি? দুজন অস্থির হয়ে যেতে লাগলো। নদী চোখের পানি মুছে বলে, তোমরা এভাবে রিয়াক্ট কেন করছো? এইটা তো গল্প। যাই বলো আয়ান, গল্পটা শুনে ওই বাচ্চাটা আর ওর মায়ের জন্য খারাপ লাগলো।
আসলে আমরা মানুষরা ভালো না, তৃতীয় লিঙ্গদের দেখলে ছি ছি করি। ওদের ভালোবাসলে কিন্তু ওরা স্বাধীনভাবে বাঁচতে পারবে। আমার চিন্তা ভাবনা আছে তৃতীয় লিঙ্গদের জন্য কিছু একটা করার। তুমি তুমি তুলি তোতলাতে লাগলো। আয়ন হাই তুলতে তুলতে বলে, সবাই দেখি গল্প পড়ে থ হয়ে গেছেন। সোনালি আয়নের কাঁধে হাত দিয়ে বলে, তুমি তো অনেক সুন্দর গল্প বলতে পারো। আমি আর আয়েশার সাথে খারাপ ব্যবহার করব না। আয়েশা তো আমাদের ভাগ নেই। আমি চাই না গল্পের ওই মহিলার মতো আয়েশার কিছু হোক। গুড, ওরাও মানুষ, আমরাও। ওরা তো আর নিজের হাতে এমন হয় নাই, আল্লাহ যাকে যেমন ইচ্ছে বানাইছে। আয়েশা আম্মু আমার কাছে আসো। সোনালি আয়েশাকে কোলে নিল। আয়নের ফোনে কল বেজে উঠলে আয়ন উঠে চলে গেল। সাইডে গিয়ে কল রিসিভ করলো। আরুষ, তুই পল্লীতে এসেছিলি? হ্যাঁ, তুই কোথায়? আজ আসলাম। তুই এখন কোথায় আসস? সেই বাড়িতে। তুলিদের বাসায়? হ্যাঁ। লজ্জা হয় নাই নাকি যাদের জন্য এত কিছু, আর তুই সেখানে? আমার কথা তো আমাকে রাখতেই হবে। আমি তো কথা দিয়েছি ওদের এই বাড়ি থেকে বের করব। তুলি যে কি জিনিস ছোটবেলায় তো বুঝেই গিয়েছিলাম। ওরা যদি বুঝতে পারে তোকে মেরে ফেলবে। আয়ান, চৌধুরী বাড়ির ছেলের গায়ে হাত দেওয়ার সাহস ওদের হবে না। আমার আব্বুকে দেখে ওরা ভয় পায়। তারপরও সাবধানে থাকিস। আর সকালে আসবে নাকি? তোর সাথে অনেক বছর ধরে দেখা হয় না। রাফি ভাইয়ের সাথে দেখা করা লাগতো। দেখা করে আয়। যাব। আগে তোর সাথে দেখা করে নিই। আর শোন, আমি যে কোম্পানিতে জব করি, এইখান থেকে যদি নদী ম্যাডামদের সাথে না ডিল করি, ওনারা পথে বসে যাবে। নদী ম্যামকে জানি। আমার স্ত্রী। আচ্ছা ভাই, তোর সাথে সকালে দেখা করব। রাকিবকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ন ফোন কেটে দিয়ে চলে গেল। আয়ন নদীর পাশে বসে থাকলো। সাথী চা এগিয়ে দিল। আয়ন সাথীকে বলে ওঠে, কি ব্যাপার সাথী, তুমি সবসময় কাজ করো, এখন তো এই বাড়িতে সবাই এসে গেছে, তারা কোনো কাজ না করে পায়ের উপরে পা তুলে খায় কেন? আয়ান, কিছু মনে করো না। আমাদের বাসার ব্যাপারে তুমি কথা না বললে খুশি হব। তুমি এই বাড়ির অতিথি, তোমার যা লাগবে বলবে, সাথে সাথে হাজির হয়ে যাবে। আপনার জীবন লাগবে মানে? সরি, মজা করছি। আপনি বলেন, যা চাইবো তাই পাইবো, তাই বললাম। আয়নের কথায় সবাই হেসে দিল, শুধু তুলি আর তুলির আব্বু বাদে। তুলি ওর আব্বুর হাত ধরল। তুলির আব্বু তুলির দিকে তাকিয়ে আবার আয়নের দিকে তাকালো। আয়ন বলে ওঠে, এভাবে বোরিংভাবে বসে থাকতে কি মজা লাগে নাকি? দূর থাকেন, আমি রুমে যাই, আমার ঘুম পাচ্ছে। আয়নের কথা শুনে আয়েশা বলে ওঠে, ভাইয়া, আমিও যাব তোমার সাথে, ঘুমাবো। আয়ন আয়েশাকে বলে, ভাইয়ের সাথে ঘুমাতে হবে না, তুমি আমার সাথে ঘুমাও। ওদের কথা শুনে আয়েশা আর কিছু বলল না। আয়ন নিচে চলে গেল। আয়ন ভিলেন মার্কা হাসি দিয়ে ভাবতে লাগলো, হাত পা কাঁপছে, কেবল তো শুরু মিস্টার খান সাহেব। আমি আমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজ এত দূর এসেছি, তোমাদের তো আমি সুখে থাকতে দিব না। আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে শুয়ে পড়ল। এইদিকে সোনালি বলে ওঠে, আমি আয়নকে খেতে দিয়ে আসি। ওই তো ঘুমিয়ে যাবে না খেয়ে। তোকে যেতে হবে না ভুয়া, তুমি যাও, ওকে খাবার দিয়ে দাও। আমি যাই, ও তো আমাদের কাজ করতে বলল, আর আব্বুও তো বলেছে ওর কথা শুনতে। সোনালি চলে গেল। নদীর মেজাজ খারাপ হইল। নদীর সাথীকে ইশারা করলে সাথী চলে গেল। সোনালি খাবার নিয়ে আয়নের রুমে গেলে দেখে আয়ন গেমস খেলছে। সোনালি বলে ওঠে, তুমি তো দেখি এখনো বাচ্চা। সোনালির কথা শুনে আয়ন উঠে পড়ল। আয়ন বলে ওঠে, তুমি এখানে কি করো? খাবার খেয়ে নাও। রেখে যাও। এখন খাও, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তুমি যাও তো, আমি পরে খেয়ে নিব। সোনালি খাবারের প্লেট রেখে আয়নের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, এখন খাও। আমার ফোন দাও। আয়ন সোনালির সাথে পাড়াপাড়ি করে ফোন নেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী এসে এই অবস্থা দেখে বলে ওঠে, হচ্ছেটা কি? নদীর কণ্ঠ শুনে দুজন চমকে ওঠে। নদীর কণ্ঠ শুনে দুজন চমকে উঠে। সোনালি তাড়াতাড়ি করে সরে গেল আয়নের উপর থেকে। সোনালির মাথা নিচের দিক করে বলে, আসলে ফুপি, এই মেয়েটা একদম বেয়াদব, বলছি পরে খাবো। জোর করে আমার ফোন কেড়ে নিয়ে আমাকে খাওয়াতে এসেছে। ফালতু মাইয়া একটা,
আজ থেকে আমাকে বাপ বলে ডাকবি, লোচ্চা কোথাকার। আয়ান এসব কি বলো? বের হ এই রুম থেকে। আমি সোনালি, বের হ এই রুম থেকে। তোকে যেন এই রুমে আমি আর না দেখি। ফুপি, তুমি ওই ছেলের জন্য আমার সাথে এমন করলে? বের হয়ে যেতে বলছি না তোকে, বের হ। সোনালি কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নদী নিচের রুমে চলে গেল। আয়ন দৌড়ে নদীর রুমে গেল। নদী আয়নকে দেখে বলে, আমার রুমে কি? আয়ন নদীর পাশে বসে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বউ। ছাড় আয়ান। বউ, তোমাকে ছাড়া ঘুম ধরবে না। বউ, রাতের দরজা খুলে রেখো। আমি তোমার সাথে বেশি দুষ্টামি করব না, একটু জড়িয়ে ধরে ঘুমাবো। ছাড়ো আয়েশা, আমার সাথে থাকবে, তাই পাগলামি করবে না। এখান থেকে যাও, কেউ দেখে ফেলবে। নিজের বউয়ের সাথে থাকতে চাইলেও লুকিয়ে থাকতে হবে। আমি কোথায় যাব? এমন জীবন কি ভালো লাগে? নিজের রুমে যাও, আর সোনালির থেকে দূরে থাকবে। সাথী ছাড়া আর কারোর আশেপাশে যেন আমি না দেখি। কেন? সাথীকে ছাড়া আমি এই ফ্যামিলিতে কাউকে বিশ্বাস করি না। ও সোনালি মেয়েটা কেমন যেন গায়ে পড়া। ওই তোমাকে পটানোর চেষ্টা করবে, পটানোর জন্য সব করতে পারে, তাই তোমাকে যেন ওর আশেপাশে না দেখি। ওকে মাই ডিয়ার বউ, বউ একটা কিস করি। আয়ন কথাটা বলে নদীকে ঘুরিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পরক্ষণে আর দিল না। নদী ভাবতে লাগলো, না, ওই ছোট মানুষ, যা করতে চায় করতে দেওয়া ভালো। সব সময় দূর দূর করলে অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাবে। মানি আর না মানি, ওই তো আমার হাজবেন্ড। আমরা বাঙালি যত যাই বলি না কেন, নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়া অসম্ভব। নদী ঠোঁট আয়ন ছেড়ে দিয়ে বলে, জান গেলাম। আয়ন চলে গেল। আয়ন রুমে খাবার খেয়ে ফোনে গেম খেলতে লাগলো। রাত 1টা বাজলে আয়নের ঘুম আসলো না। আয়ন উঠে দরজা খুলে যে রুম থেকে বের হয়ে গেল। নদীর রুমে দরজা আসতে ধাক্কা দিলেই দরজা খুলে গেল। আয়নের মুখে হাসি ফুটে উঠল। আয়ন পা টিপে টিপে ভিতরে গিয়ে দরজা আস্তে আস্তে বন্ধ করে দিল। ডিম লাইটের আলোতে দেখে আয়শা একপাশে শুয়ে আছে, নদী মাঝখানে শুয়ে আছে। আয়ন আস্তে আস্তে করে গিয়ে নদীর পাশে শুয়ে নদীকে নিজের দিকে নিয়ে আসলো। নদীর ঘুম ভেঙে গেল। নদী ঘুমানোর ভান ধরে থাকলো। আয়ন নদীর কোমর জড়িয়ে ধরলো, বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল। নদী আয়নের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নদী আয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ভোরে আয়নের ঘুম ভাঙে। আয়ন আস্তে আস্তে করে রুমে চলে গেল। নদীর ঘুম ভাঙলে দেখে আয়েশা চোখ টলছে। নদী উঠে বলে, গুড মর্নিং আপুমনি। নদীর কথাই আয়েশা জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং আপু। আপু আজকে হাঁটতে যাবে? চলো দুইজন ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই, তারপর দুইজন মিলে যাব। আয়েশার কথায় আয়েশা নদীর সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে দুজনেই নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে দুজন বের হয়ে গেল। কিছু দূর গেলে হুট করে আয়ন পিছন থেকে দৌড়ে এসে বলে, গুড মর্নিং বউ এবং আপুমণি। ফাজিল, এখানে কি? আয়েশা বলে ওঠে, ভাইয়ার বউ কে? তোমাকে সিক্রেট কথা বলি, কাউকে বলবে না, প্রমিস করো। আয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোমার আপুমণি আমার বউ হয়, আর আমি তোমার আপুমণির হাজবেন্ড হই, এইটা যেন কাউকে বলো না, ওকে? আয়েশা আয়নকে প্রমিস করে আয়ন বলে ওঠে। আয়েশা অবাক হয়ে গেল। আয়ন আয়েশাকে নিয়ে হাঁটতে লাগলো। নদীও ওদের পিছন পিছন যেতে লাগলো। তিনজন হাঁটাহাঁটি করে একটা বেঞ্চিতে বসলো। আয়েশা পানি খেলো। নদী পানি খাইয়ে আয়নের দিকে ধোলে আয়নও পানি খেতে লাগলো। আয়ন ঘড়ির দিকে তাকিয়ে বলে, ওকে, তোমরা বাসায় চলে যাও, আমি পরে যাব। আয়ন ওইখান থেকে চলে গেল। আয়ন সোজা রাকিবের সাথে দেখা করতে চলে গেল। 1 মাস পর আয়ন বাসার ভিতরে ঢুকতে দেখে তুলির আপু তুলি বসে আছে। আরুষ? আয়ন তুলির আব্বুর কথা শুনে মুচকি হাসি দিয়ে সামনে সোফায় বসে পায়ের উপর পা তুলে বলে, চিনতে 1 মাস লেগে গেল? আমি বলেছিলাম না আব্বু, ওই আরুষ। একদম ঠিক ডিয়ার, আমি সেই আরুষ যাকে একদিন তার মায়ের সাথে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি তোরা। আমি সেই আরুষ। চৌধুরী বাড়ির ছেলে তুই? হ্যাঁ, আমি চৌধুরী বাড়ির ছেলে, তোদের জম মিসেস তুলি। আপনাকে দেখে আমার বড্ড হাসি পায়। এত দেমাগ সব কোথায় গেছে? এখন মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতে হয়, স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত। হা হা হা। আমার খুব ভালো লাগছে এই 1 মাস
স্বামীর এত সুন্দর ভালোবাসা, প্রতিনিয়ত গালাগালি, এত আদর করে। হা হা হা। অ্যান হাসতে লাগলো। তুলি রেগে অ্যানের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারলে। সাথে সাথে নদী চিৎকার দিয়ে বলে ওঠে, তুলি। নদীর কণ্ঠ শুনে তুলির আব্বু তুলি পিছনে ঘুরে তাকাতে দেখে নদীর সাথে সবাই দাঁড়িয়ে আছে। অ্যান কপাল ধরে নদীর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। তোমাকে আমি বারবার বলছিলাম, তোমার ভাই ভাতিজি আমাকে সহ্য করতে পারে না। ওরা চায় না তোমার কোম্পানি লসের হাত থেকে বাঁচুক। আমি তোমাকে এতবার বললাম, ওরা চাচ্ছে আমাকে মেরে তোমার সাথে আমার ফ্যামিলির সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার। তুমি আমার কথা বিশ্বাস করলে না। দেখো নিজের চোখে। ফুপি ফুপি ওই মিথ্যা বলছে, ওই আমাদের ফাঁসাচ্ছে। নদী ওই মিথ্যা বলছে, ওই আমাদের ফাঁসাচ্ছে। নদী এসে সজোরে তুলির গালে থাপ্পড় মারল। তুলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফ্লোরে পড়ে গেল। নদী দৌড়ে গিয়ে আয়নের মাথায় চেপে ধরল। নদী নিজের ওড়না ছিঁড়ে আয়নের মাথায় বেঁধে দিয়ে বলতে লাগলো, আই এম সরি আয়ান, আমি বুঝতে পারি নাই। আমি ভাবতেই পারছি না ওরা সত্যিই তোমার ক্ষতি করবে। আমি যদি তোমার কথা শুনতাম তাহলে এমন কিছুই হইতো না। নদী তুই ওর মিথ্যা জালে ফেসে যাচ্ছিস। শাট আপ। আর একটা কথা তোমরা বাপ বেটি বলবে না। তোমাদের অনেক সহ্য করেছি, আর না। নদী তোর কাছে আমাদের থেকে এই ছেলে বড় হয়ে গেল, এই জন্যই বলে টাকা থাকলে সবাই বিক্রি হয়ে যায়। যা শাট আপ। একদম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। অনেক ব্ল্যাকমেল করেছো, আর না। বউ অনেক ব্যথা লাগছে। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলির আব্বু অবাক হয়ে গেল। তুলি কিছু বলার আগে নদী আয়নকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আয়ান পাগল, কান্না করো না, ব্যথা ঠিক হয়ে যাবে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কথাগুলো বিশ্বাস করি নাই। আর যদি না আসতাম তাহলে ওরা সত্যি তোমাকে মেরে ফেলতো। বউ জানো, ওরা আমাকে বলছিল আমি যদি আব্বুকে বলে তোমাদের কোম্পানির সাথে শেয়ারে কাজ করতে না করি তাহলে ওরা দুজন আমাকে মেরে ফেলবে। আমি হাসতে হাসতে বলছি আমি মরে গেলেও করব না, যা ইচ্ছা করো। আর তুলি রেগে সোজা আমার মাথায় বাড়ি মারল। আয়নের কথা শুনে নদী রেগে গেল। তুলি উঠে কিছু বলতে যাবে, নদী রেগে তুলিকে হাতের উল্টা পিঠ দিয়ে সজোরে থাপ্পড় মেরে বলে, আমি এত কিছু কাদের জন্য করছি? সব তো তোমাদের জন্যই। সেখানে তোরা আমার পেছনে লাগছস। দিন রাত না খেয়ে কষ্ট করে আজ এত দূর এসেছি, আর সেখানে তোরা আমার পেছনে ছুরি মারলি। নদী ওই তোকে ভুল বুঝাচ্ছে, আমরা তোর ক্ষতি কিভাবে চাইবো? চুপ, একদম চুপ। তোমরা দুইজন আর কিচ্ছু বলবে না। এখন এই বাসা থেকে বের হয়ে যাবে, না হলে আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি 4 মিনিট সময় দিলাম, এর ভেতরে যদি না বের হও তোমাদের জন্য মোটেও ভালো হবে না। নদীর কথা শুনে তুলির আব্বু রেগে বলে ওঠে, কি করবি তুই? বের হব না, এটা আমাদের বাসা, বের হলে তুই হ। এইটা আমার বাসা, তোমার কিভাবে হয়? এইটা আমার নামে করে দিছস, ভুলে গেছস নাকি? আমি কবে তোমাদের নামে লিখে দিলাম? তুলি দলটা নিয়ে আয়। তুলি দলিল বের করে নিয়ে এসে দেখালো। নদী থমকে গেল। নদী বলে ওঠে, এইভাবে আমাকে ধোকা দিলে তোমরা? চুপ কর, এখন বের হ। আমি তোমাদের নামে মামলা করব। বাসা থেকে বের হয়ে যা ইচ্ছা কর, নাইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমার বাড়ি থেকে আমি কোথাও যাব না, আমি পুলিশ ডাকবো। আমার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? নদী ওর ফোনের রেকর্ড বের করে চালু করে দিলে তুলির আব্বু অবাক হয়ে গেল। তুলি হুট করে ফোন কেড়ে নিয়ে সজোরে আছাড় দিয়ে ফোন ভেঙে ফেল। নদীর আব্বু বলে ওঠে, বড় খোকা, তোরা যা শুরু করেছোস, তোদের কপালে দুঃখ আছে। আমার মেয়েকে ঠকিয়ে এই বাড়ি লেখে নিয়েছোস না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোদের কোনোদিনও ভালো হবে না। যার যেমন ইচ্ছা অভিশাপ দাও, ওর মাও তো ওকে অভিশাপ দিয়েছিল, তাতে কি হয়েছে? আয়েশাকে মেরে ফেললে সব সমাধান হয়ে যাবে। আপনি সব কি বলো? ঠিক বলেছি, ওকে মেরে ফেললে তোর আর কোনো সমস্যা থাকবে না। আপু, আমি মরতে চাই না, নানুকে বলো না আমাকে মেরে যেন না ফেলে। আমি বেঁচে থাকতে তোমার ক্ষতি কেউই করতে পারবে না। ছি ভাই, তুমি এত নিচে নেমে গেছো। আর তুলি, তুই মা হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারিস? এই বুড়ো, তুমি আমাদের সাথে থাকবে নাকি মেয়ের সাথে? যদি থাকো এখানে থাকি যাও, নাইলে মেয়ের সাথে আউট হয়ে যাও। আল্লাহর দোহাই লাগে, বাপ্পি এবার থামো। আল্লাহ ভয় পাও তোমরা, যা শুরু করছো। আম্মু চুপ করো। তোর দেখি সাহস বেড়ে গেছে, বোবা থাকতে বলছি, ভুলে গেছস? ওয়েট, মজা দেখাচ্ছি। এইসব হচ্ছেটা কি? সবাই পিছনে ঘুরে তাকাতেই তুলির আব্বু বলে ওঠে,
চৌধুরী সাহেব, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, যদি আপনার ছেলের ভালো চান তো। আমার ছেলেকে নিয়ে যাব মানে? আপনি আমাদের সামনে আমাদের বৌমাকে মারছেন, আপনার সাহস তো কম না? আরুষ, তুই কি কাপুরুষ হয়ে গেলি নাকি? তোর সামনে তোর স্ত্রী মরছে আর তুই চুপ করে তাকিয়ে দেখছোস? বউ মানে? মিসেস তুলি হাই, চিনতে পারছো? রাকিব? একদম। বাহ, জানে মন, আমাকে চিনতে পারছো। গার্ড, এই রাকিব আর আয়নকে ধরো। আয়নের আব্বু আম্মু রাফি বলে ওঠে, খান সাহেব, আমার ভাইয়ের গায়ে হাত উঠলে আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আমার শান্তির দরকার নাই। গাটা আয়ন রাকিবকে মারতে লাগলো। রাকিব ফাইট করতে লাগলো। আয়ন মার খাইতে লাগলো। আয়ন শুধু তুলির আব্বুর দিকে তাকিয়ে আছে। রাফি ফাইট করতে গেলে আয়ন বলে ওঠে, ভাইয়া তুই সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। রাকিব তুই এখান থেকে চলে যা, তোর স্ত্রী সন্তান আছে, তুই চলে যা। আমি কোথাও যাব না। আজ আমি তুলিকে খুন করব, সাথে খান সাহেবকেও। আমার সে রাগ এখনো আছে, আমি কিছু বলি নাই। আজও আমার খালার মৃত চেহারাটা যখন ভেসে ওঠে, আমার মাথায় আগুন ধরে যায়। রাকিবের কথাই আয়নের চোখের সামনে ওর মায়ের চেহারা ভেসে উঠল। আয়ন চোখ বন্ধ করে নিল। আয়ন চোখ খুলে আয়নের চোখ লাল বর্ণ ধারণ করে। আয়ন রাগে হাত মুঠো করে ফেল। আয়ন দৌড়ে গিয়ে এক এক করে গার্ডদের মেরে ফেলে দিল। আয়নের মারপিট দেখে তুলির আব্বু তুলি ভয় পেয়ে গেল। আয়েশাকে নদী উপরে পাঠিয়ে দিল। তুলির আব্বু পিছন থেকে আয়নের পিঠে চাকু বসিয়ে দিল। নদী জোরে চিৎকার দিলে আয়ন পিছনের দিকে তাকিয়ে তুলির আব্বুকে সজোরে লাথি মারল। ফ্লোরে পড়ে গেল। রাফি রাকিব মারতে যাবে, সাথে সাথে আয়ন ওদের দুজনের হাত ধরে বলে, ভাইয়া রাকিব তোমরা এখান থেকে চলে যাও, এটা আমার সময়, আমি আমার মায়ের প্রতিশোধ নিব। এখানে তোমাদের সাথে তার কোনো শত্রুতা নাই, যা শত্রুতা আমার সাথে। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন দৌড়ে গিয়ে তুলির আব্বুর কলার ধরে তুলে ঘোষাতে লাগলো আর প্যান্টের বেল্ট খুলে তুলির আব্বুকে মারতে লাগলো। তুলির আব্বু আকুতি মিনতি করতে লাগলো। আয়ন চুলের মুঠো ধরে কান্না করতে করতে বলে, আমার মাও তোর কাছে আকুতি মিনতি করে বলেছিল আমার আরুষকে ছেড়ে দিতে, তুই আমার মাকে মেরেছিলি, তোর জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোকে আজ মারতে মারতে মেরে ফেলবো। আমি ভেবেছিলাম এখন থেকে তোকে বের করে দিব ঘাড় ধাক্কা দিয়ে, বাট তুই আসলে মৃত্যু ডিজার্ভ করস। আরুষ, আব্বুকে ছেড়ে দাও। আয়ন তুলির দিকে রেগে চুলের মুঠি ধরে বলে, আমি তোর কাছে এভাবে বলেছিলাম আমার মাকে ছেড়ে দিতে, বাট তুই আমাকে কি বলেছিলি? সব প্ল্যান তোরা বাপ মেয়ে মিলে করছস, তাই না? আমি তোদের কিভাবে মারবো দেখ। আয়ন নদীর আব্বুর হাত থেকে লাঠি নিয়ে দুজনকে মারতে লাগলো। আয়নের যত শক্তি ছিল সব শক্তি দিয়ে মারতে লাগলো। আয়েশা দৌড়ে এসে আয়নের পা ধরে বলে, ভাইয়া আমার আম্মুকে ছেড়ে দাও, আমার আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার আম্মু অনেক কষ্ট পাচ্ছে ভাইয়া, আমার আম্মুকে ছেড়ে দাও। আয়েশার জায়গায় নিজেকে দেখতে পেল। আয়ন রাগে এক বাড়িতে লাঠি ভেঙে ফেল। আয়ন হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে করতে বলল, আমার মাকে তোরা ফিরিয়ে দে। তোদের কি ক্ষতি করেছিলাম আমরা? আমার মাকে কেন আমার থেকে কেড়ে নিলি? সেদিন যদি আমার মাকে এভাবে মেরে আমাদের বের করে দিতি, আজ তো অন্যরকম হতে পারতো। আজ আমার পাশে আমার মা থাকতো, আজ আমি সাকসেসফুল। অথচ যার জন্য এই সাকসেসফুল হতে চেয়েছি সেই মানুষটাকে তোরা কেড়ে নিয়েছিস। শুধুমাত্র তোদের কারণে আমার মা আজ আমার সাথে নাই, যার জন্য এমন করলি। তুই তো সেই সংসার করে খাচ্ছিস, পড়াশোনা একবার ফার্স্ট হবে, না হয় একবার সেকেন্ড, এভাবে তো চলে। তুই সেকেন্ড হয়েছিস, ভালো করে পড়ে ফার্স্ট হইতে পারতি, কিন্তু তুই তো আমার দুনিয়াটা অন্ধকার করে দিলি। তুই আমার কষ্ট কিভাবে বুঝবি? এই যে তোর মেয়েকে দেখতে পাচ্ছিস, এই জানে মা হারানোর কতটা কষ্টের। তোরা ওকে মেরে ফেলতে চাইলি, দেখ ওই তোকে বাঁচাতে দৌড়ে এসেছে। আয়নের কথায় সবার চোখে পানি চলে আসলো। তুলি আয়নকে বলতে লাগলো, আয়ান, আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই তোমার মা আত্মহত্যা করবে। বিশ্বাস করো, এটা শুনে আমার অনেক খারাপ লেগেছিল। আমি ভাবতে পারিনি সেই আত্মহত্যা করবে। আমি তোকে ক্ষমা করব না, আমি তোদের কাউকে ক্ষমা করব না, আমি তোকে মেরে ফেলবো। আয়ন পড়ে থাকা চাকু নিয়ে যে আঘাত করতে যাবে, সাথে সাথে আয়নের আম্মু দৌড়ে এসে আয়নের হাত ধরে বলে, আয়ান, আমি তোর আসল আম্মু। আমি হয়তো তোর পালিত মায়ের মতো হতে পারবো না, কিন্তু আয়ান, আমি 10 দিন 10 মাস পেটে রেখেছি।
তুই আমার নারী কাটা ধন। তুই আইন নিজের হাতে তুলে নিস না, তোর জীবনের সাথে আরেকটা জীবন নষ্ট হয়ে যাবে। আম্মু, আমি না থাকলে কিছু হবে না। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু তোমার আরেকটা সন্তান আছে আম্মু। তুমি ভাইয়ার মাঝে আমাকে ভাইয়াকে খুঁজে নিও। আমি ওদের খুন না করলে আমি শান্তি পাবো না আম্মু। আমার না হয় রাফি আছে, কিন্তু তোর কিছু হলে নদী কাকে নিয়ে থাকবে? নদীর তো শুধু তুই আছস। উনি আমাকে ভালোবাসে না, ওনার এক্স বয়ফ্রেন্ড আছে, তাকে এখনো ভালোবাসে। আমাকে সেই সহ্য করতে পারে না। আমি না থাকলে তার কিছু যায় আসবে না। একদম ঠিক। আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি ঠিক আছো। আর তুমি নিজেও আমাকে ভালোবাসো না। ভাই আর তুলির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আমাকে বিয়ে করেছো। আমার ভুল। আমার মতো মানুষকে কেন ভালোবাসবে? নদী আর কিছু বলার আগেই আয়ন তুলি নদীর আব্বুকে সোজা চাকু দিয়ে একসাথে ফ্যাস করে দিল। আয়শা অজ্ঞান হয়ে গেল। রাফি বলে ওঠে, ভাই এটা কি করলি? আমি তো আগে পুলিশের কাছে খবর দিয়ে রেখেছিলাম, ওরা তো এসে পড়বে। ভাই তুই এখান থেকে পালা। কোথাও যাব না, ওদের ধাপাতে দেখতে ভালো লাগছে। রাফি নদীর আব্বু বলে ওঠে, হায় হায় আয়ান, এইটা কি করলে? আমার সন্তান, আমার নাতনি। এই তোরা আমার নাতনিকে বাঁচা। সবাই দৌড়ে এসে তুলির আব্বুকে ধরে নিয়ে যেতে লাগলো। পুলিশ আসলে আয়ন বলে ওঠে, আমি ওদের খুন করছি। আয়ন পুলিশের হাতে ধরা দিল। আয়নের মুখ কান্না করতে করতে পুলিশের সামনে গিয়ে বলতে লাগলো, আমি খুন করছি, আমার ছেলে মিথ্যা বলছে, আমাকে নিয়ে যান, আমার ছেলে নির্দোষ। আয়নের আম্মু বারবার পুলিশকে বাধা দিতে লাগলো। আয়ন ওর আম্মুকে কপালে চুমু দিয়ে পুলিশের গাড়িতে উঠে চলে গেল। কয়েকদিন পর আয়নকে কোর্টে তোলা হয়। সবাই এসে হাজির হয়। উকিল আয়নকে জিজ্ঞেস করে, আপনার কিছু বলার আছে নাকি? আয়ন বলে ওঠে, আমার কিছু বলার নাই। আমি তাদের হত্যা করতে চেয়েছি, ভাগ্যক্রমে বেঁচে গেছে। কাজের লোক গার্ড যা বলছে সব সত্যি। আমি ওদের মেরেছি, খুন করার চেষ্টা করছি, এইটা বলতে আমার কোনো সমস্যা নাই। আমি অনেক খুশি ওদের জন্মের ভয় দেখাতে পেরেছি, আর বেঁচে গেছে। এতে আরও খুশি, ওরা তিলে তিলে মরবে। একেবারে মরলে আনন্দ আসতো না। এখন যদি আমার ফাঁসি হয় তাতেও কোনো আফসোস নাই আমার। আয়নের কথা শেষ হতেই হঠাৎ করে কেউ বলে ওঠে, আমার ছেলে নির্দোষ, ওদের আমি খুন করার চেষ্টা করেছি। আমার ছেলে আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে জজ সাহেব। আয়নের মায়ের কণ্ঠ শুনে সবাই চমকে গেল। পিছনের দিকে ঘুরে তাকাতে আয়ন ওর মাকে দেখে দৌড়ে যেতে নেবে, পুলিশ আটকে দিল। আয়ন বলে ওঠে, মা তুমি বেঁচে আছো, এই আমাকে ছাড়েন, আমি মার কাছে যাব। আয়ন ছুটার চেষ্টা করতে লাগলো। পুলিশ আয়নকে ধরে রাখতে লাগলো। তুলির আব্বু তুলি উঠে দাঁড়িয়ে উকিলের কাছে ডেকে কিছু বলতে লাগলো। তুলির আব্বুকে কথা বলার অনুমতি দিতে লাগলো। তুলির আব্বু বলে ওঠে, জজ সাহেব, আয়ন নির্দোষ। ওই আমাদের খুন করতে চায় নাই, আমরা ওকে ফাঁসিয়েছিলাম। সব দোষ আমার, আয়ন কিছু করে নাই। জজ সাহেব ওকে ছেড়ে দেন। আমি আমার বোনের সাথে বেইমানি করেছি, আয়নকে আপনারা দয়া করে ছেড়ে দেন। আমি সব প্রমাণ দিচ্ছি। ওদের সবাইকে আমি ভয় দেখিয়ে মিথ্যা বলতে বলেছিলাম। তুলির আব্বুর কথা শুনে সবাই বলতে লাগলো। জজ সাহেব সব প্রমাণ দিলে আয়ন নির্দোষ প্রমাণ হলেন আয়নকে ছেড়ে দেওয়ার অনুমতি দিল। তুলির আব্বুকে 2 বছরের জেল দিয়ে দিল। আয়ন দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। তুলির আব্বুকে পুলিশ নিয়ে যেতে নিল। আয়নের কাছ দিয়ে যেতে তুলির আব্বু বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। বোন, আমাকে ক্ষমা করে দিস। তুলির আব্বুকে টেনে নিয়ে গেল। আয়ন ওর মাকে বলতে লাগলো, মা তুমি এতদিন কোথায় ছিলে? তুমি বেঁচে আছো তাহলে আগে কেন আমার সাথে দেখা করলে না? মা আমার সামনে কেন আসো নাই? মা আমি জানতাম তুমি আমার সাথে আছো, কিন্তু তোমাকে দেখতে পেতাম না। আয়নের মা চলে যেতে নিলে সবাই আয়নের মায়ের পিছন পিছন যেতে লাগলো। আয়নের মায়ের পিছন পিছন যেতে যেতে বলে, মা আমার সাথে কথা কেন বলছো না? মা আমার প্রশ্নের উত্তর দাও মা, এভাবে পালিয়ে কেন যাচ্ছ? আয়ন দৌড়ে গিয়ে ধরে ফেলো। আয়ন নিজের দিকে ঘোরালে। আয়নের আম্মু বলে, আয়ান তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে বাঁচাতে আসলে সেখানে, তুমি এখন এভাবে পালিয়ে যাচ্ছ কেন? আরুষ ওইটা খালা না। কি বলস? এটা তো মা। রাকিব কাছে গিয়ে মুখোশ খুলে দিল। আয়ন কয়েক পা পিছিয়ে গেল। আয়ন বলে ওঠে, খালা তুই মা সেজে এসে আমাকে এভাবে ধোকা কেন দিলে? তোকে জেলে যেতে দেখে আমি কিভাবে চুপ করে থাকবো? আমি তোর মা মতো মুখোশ এই জন্য পড়ছি,
আমি জেলে গেলে তুই তো এটাই ভেবে খুশি হবি তোর মা বেঁচে আছে, আর কোনো প্রতিশোধ নিবি না। আরুষ, তুই যা করছস এতে তোর মা বেঁচে থাকলেও কখনোই খুশি হইতো না। তোর মা তোকে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চেয়েছে, খুনি হিসেবে না। তুই প্রতিশোধের আগুনে ভুলে গেছস তোর মা কি চায় আর তুই কি করছিস। খালা, আমি কি করতাম? ওদের দেখলে আমার মাথা খারাপ হয়ে যেত। ওরা জঘন্য, ওরা মানুষকে মানুষ মনে করতো না। কুত্তার সাথে কি কুত্তা হওয়া যাবে? আয়ান, নিজের মাথা থেকে মায়ের ভূত নামিয়ে ফেল। নিজের বাবা মা ভাই বোন ছেড়ে তাদের নিয়ে সুন্দর জীবন উপভোগ কর। আমাদের জীবনটাই এমন কষ্ট হতে হবে, এটা কখনোই থামবে না। তুই আর আমাদের মাঝে আসিস না। আল্লাহ তোকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। কে কিছু বলতে না দিয়ে রাকিবের সাথে চলে গেল। 3 বছর পর। আয়ান, নদীর কোনো খোঁজ পেলি? আম্মু, আমি তো খুঁজছি, কোথাও তো পাই না। ওই কোথায় আছে কিছু বুঝতে পারছি না। আমি নদীর খোঁজ পেয়েছি। নদী কক্সবাজারে আছে। কোন হোটেলে কত নাম্বার রুমে সব তোকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, চলে যা। সত্যি? হ্যাঁ। আয়শা, তোর মেয়েও আছে। আমার মেয়ে মানে? হ্যাঁ, তোর নদীর মেয়ে হয়েছে, 1 বছর হয়ে গেছে। এত কিছু কিভাবে জানো? তুমি কি আগে থেকে ওর খবর জানতে? আমাকে তুমি মিথ্যা বলতে কিছু জানো না। হ্যাঁ, সব জানতাম। নদী কোথায় থাকে, কি করে, সব জানি। তোর শিক্ষা পাওয়ার দরকার ছিল, তাই শিক্ষা দিলাম। হোয়াটসঅ্যাপ সব দিয়ে দিয়েছি, চেক কর। আমি গেলাম। রাফি চলে গেল। আয়ন খুশি হয়ে দৌড়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওর আম্মুর কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আয়ন ওই হোটেলের পাশে রুম নিয়ে চলে গেল। আয়ন গোসল করে পোশাক পরিবর্তন করে রুম থেকে বের হইল। ওয়েটার খাবার নিয়ে যেতে নিলে আয়ন ওয়েটারকে প্রমাণ দেখিয়ে আয়ন মুখ ঢেকে খাবার নিয়ে রুমের সামনে গিয়ে কলিং বেল বাজালো। আয়ন ভিতর ঢুকতেই নদী খাবার রেখে চলে যেতে বলল। আয়ন খাবারগুলো টেবিলের উপর রেখে নদীর দিকে যেতে লাগলো। নদীর পাশে বসে নদী রেগে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমার পাশে বসার? নদী থাপ্পড় মারতে যাবে, আয়ন সাথে সাথে হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিল। নদী আয়নের জায়গা মতো লাথি মারতে যাবে, সাথে সাথে আয়ন মাস্ক খুলে বলে ওঠে, বউ। আয়ান, তুমি এখানে কি করছো? জান, সরি। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এখানে ঠিকানা কে দিল? জান, আই এম সরি। রাগ করে থেকো না। 3 বছর তো শাস্তি দিলে, এইবার তো ক্ষমা করে দাও। জান, আমাদের রাজকন্যা কোথায়? সাথীর হাজবেন্ড সাথীর আয়েশার সাথে ঘুরতে গেছে। বের হয়ে যাও, তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জান, আমি তোমার সাথে অন্যায় করছি মানছি, বাট আমি যে তোমাকে ভালোবাসি এইটা মিথ্যা না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। নদী চলে যেতে নিলে আয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। হঠাৎ করে কাশির শব্দ হলে আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। সাথী বলে ওঠে, আয়াত ঘুমিয়ে গেছে, দিয়ে যাব নাকি নিয়ে যাব? নদী আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন লজ্জায় আয়াতকে কোলে তুলে নিয়ে বলে, যাও। সাথী চলে গেল। আয়াতকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার মেয়ে তো পুরো তার মায়ের মতো হয়েছে। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? তাও ঠিক। দরজা লাগিয়ে দিয়ে আয়াতকে শুয়ে দিয়ে নদীর দিকে ঘুরে টান দিয়ে খাটে শুয়ে দিয়ে বলে, আয়াত চাই তার আরেকটা ভাই বোন হোক। মোটেও চাচ্ছে না। চাচ্ছে। আয়ন কথাটা বলে ঝাঁপিয়ে পড়ল। নদী আয়নের কাছে ব্যর্থ হয়ে আয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। বাকিটা ইতিহাস।